আচ্ছা, আজকে তাহলে ওই আরেকটা যার অ্যাবজর্পশন আইসোটোপ বাকি আছে ওইটা পড়তে হবে। ওই আমি বলছিলাম যে সারফেস টেনশনটা পড়িয়ে তারপরে এটা পড়াতে, কিন্তু ওই স্যার কি বললো জানি না, স্যার তো সব ভালো বোঝে, তো স্যার বললো যে না আগে এইটা নাকি বেশি ইম্পর্টেন্ট, এইটা আগে পড়িয়ে দিতে তারপর সারফেস টেনশনটা পড়াতে। হয়তো স্যারও একটু একটু সারফেস টেনশনটা পড়াতে পারে, সেই জন্য আগে এটা পড়িয়ে দিতে বলি। তো যাই হোক, এবার তাহলে গিভস অ্যাডসর্পশন আইসোথর্মটা হচ্ছে বেসিক্যালি অ্যাডসর্পশন অফ সলিড অথবা লিকুইড অন লিকুইড সারফেস। অ্যাডসর্পশন অফ সলিড অথবা লিকুইড অন লিকুইড সারফেস, এটা হচ্ছে গিভস অ্যাডসর্পশন আইসোথর্ম। এবার এইখানে অ্যাকচুয়াল মানে এখানে কি হচ্ছে, তার মানে যদি দুটো লিকুইড থাকে, যে একটা হচ্ছে দুটো ফেজ যদি থাকে, রাদার একটা আলফা ফেজ আর একটা হচ্ছে বিটা ফেজ আছে, তাহলে সেই আলফা ফেজ আর বিটা ফেজের মধ্যে একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসটা যেটা, এই ইন্টারফেসেই অ্যাকচুয়ালি মানে যে মানে ইন্টারফেসে থার্মোডাইনামিক্সটা বুঝতে হবে, মানে এই ইন্টারফেসের সারফেস টেনশনটা সেইটা মানে কনসেন্ট্রেশনের সাথে কি করে চেঞ্জ হয় সেটাই অ্যাকচুয়ালি গিভস অ্যাডসর্পশন আইসোথর্মটা দেবে। মানে এতদিন যে অ্যাডসর্পশন আইসোথর্ম যেমন পড়ে এসেছি, এইটা অ্যাকচুয়ালি সেই মানে এইটা অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে দেয় না যে মানে মানে থিটা ভার্সেস পি এরকম কিছু না, যে কতটা ফ্র্যাকশন অকুপাইড হলো ভার্সেস প্রেশার বা কনসেন্ট্রেশনের প্লট, সেটা না, এটা একটু আলাদা। এটাই হচ্ছে যদি মানে এটা যেহেতু লিকুইডের সাথে লিকুইড সারফেস, মানে দুটো লিকুইড ফেজের মধ্যে একটা সারফেস, বা হচ্ছে সলিড অন লিকুইড সারফেস, তার মানে আমরা এখানে যেটা পড়বো যে দুটো ফেজ মানে আইদার সলিড ফেজ বা লিকুইড ফেজ অথবা লিকুইড ফেজ বা লিকুইড ফেজ, দুটো ফেজের মধ্যে যে ইন্টারফেসটা তৈরি হয় সেই ইন্টারফেসে থার্মোডাইনামিক্সটা পড়বে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম আমাদের, যে কি হবে ব্যাপারটা, যে যে এরকম অ্যাকচুয়াল সিস্টেম হচ্ছে ব্যাপারটা এইরকম। এইটা আলফা ফেজ আর ধরো এইটা বিটা ফেজ, আর এই দুটোর মধ্যে এরকম একটা ইন্টারফেস আছে। এই দুটোর মধ্যে এরকম একটা ইন্টারফেস আছে। এইটা তাহলে এইটা হচ্ছে মানে এইটাও হচ্ছে একটা বাল্ক ফেজ, এটাও বাল্ক ফেজ, আর এই জায়গাটা হচ্ছে ইন্টারফেস আছে, ইন্টারফেসটা আছে। এইবার টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম সেটা কি, টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম হচ্ছে আলফা ফেজের ভলিউম প্লাস বিটা ফেজের ভলিউম প্লাস এই ইন্টারফেসটাকে যদি এক্স বলি তাহলে এই ইন্টারফেসের ভলিউম, এইটা এরকম একটা সিস্টেম আমাদের অ্যাকচুয়াল সিস্টেম। এবার এইখানে কি হচ্ছে, এবার এই মানে শুধু ভি নয়, মানে আরও যেসব প্রপার্টিগুলো থাকে, স্পেশালি যেগুলো হচ্ছে গিয়ে স্টেট প্রপার্টি, যেমন হচ্ছে মানে আমাদের কাজ হচ্ছে এই ইন্টারফেসের থার্মোডাইনামিক্সটাকে বোঝা। তার মানে আমরা এবার থেকে যা করবো এখন থার্মোডাইনামিক প্রপার্টি নিয়ে কাজ করব। তার আগে থার্মোডাইনামিক প্রপার্টি নিয়ে কথা বলবো, তার আগে হচ্ছে এই ইন্টারফেসটাকে একটু বুঝে নিতে হবে। ইন্টারফেসের এরিয়া কেমন হবে, মানে ভলিউম মানে এরিয়া কেমন হবে, ভলিউম কি হবে, এই হবে, এগুলো বুঝে নিতে হবে। এবার এই আর একটা কথা হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম, এটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম, বাট এই সিস্টেমটা নিয়ে কাজ হয়নি। এর থেকে একটা মানে গিভস যেটা করে একটা মডেল সিস্টেম তৈরি করে, মানে এই গিভস একটা 2 ডাইমেনশনাল মডেল সিস্টেম তৈরি করে। মানে এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল সিস্টেম, যেখান থেকে একটা 2 ডাইমেনশনাল মডেল সিস্টেম তৈরি করে। সেই মডেল সিস্টেমের ওপর গিভস অ্যাডসর্পশন আইসোথর্মটাকে আমরা বুঝবো, যেটা মডেল সিস্টেমের সাথে যার সমস্ত প্রপার্টি এক হবে এক্সেপ্ট দ্য ভলিউম।
মানে মডেল সিস্টেমে যে যে থার্মোডাইনামিক প্রপার্টিগুলো মডেল সিস্টেমের ক্ষেত্রে, এই অ্যাকচুয়াল সিস্টেমের ক্ষেত্রে যা যা মডেল সিস্টেমের ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই হবে, কিন্তু এই যে মডেল সিস্টেমের যে ইন্টারফেসের ভলিউম সেটা হচ্ছে 0। বাট অ্যাজিউম করে নেওয়া হচ্ছে এর ভলিউমটা 0, ভলিউম নেই কিছু, কিন্তু ইট হ্যাজ এ সারফেস এরিয়া, মানে একটা ডেফিনাইট সারফেস এরিয়া আছে ইন মডেল সিস্টেম। তো মডেল সিস্টেমটা বলছি, তার আগে আরও বিভিন্ন মানে এইটার ক্ষেত্রে, এই অ্যাকচুয়াল সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টিগুলো কি সেইগুলো বলি। তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি লাইক ইন্টারনাল এনার্জি, তারপরে হচ্ছে ইন্টারনাল এনার্জি, হেলমস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, তারপরে এনথ্যালপি, এনট্রপি, এইগুলো হচ্ছে, তারপরে ভলিউম, এগুলো সব এক্সটেন্সিভ প্রপার্টি। এইগুলো ইজ অল আর সেম লাইক, মানে অফ মডেল সিস্টেম অল আর সেম লাইক কি অ্যাকচুয়াল সিস্টেম, শুধু ভলিউম আছে সেটা বলছে এগুলো, এটা হলো। আর এছাড়া যেটা হবে যে মানে আর এছাড়া ইন্টেন্সিভ প্রপার্টি যেগুলো, সেগুলো এটার ক্ষেত্রে কি হবে, ইন্টেন্সিভ প্রপার্টিগুলো টি প্রেশার বা মিউ আই, এই জায়গাগুলো কি হবে, এই জায়গাটা কি মানে আলফা ভেজেট, এগুলো তো ইন্টেন্সিভ প্রপার্টি, তার মানে এমন নিশ্চয়ই হবে না যে টোটাল টেম্পারেচার ইকুয়ালস টু টি আলফা প্লাস টি বিটা, এটা তো হবে না। মানে এই টোটাল মানে টোটালটার টেম্পারেচার টি আর টোটালটার প্রেশার পি, আর অ্যাট ইকুইলিব্রিয়ামে যেটা হবে, অ্যাট ইকুইলিব্রিয়ামে এই কেমিক্যাল পোটেনশিয়ালের যে কন্ডিশনটা হয়, মিউ আই আলফা ইকুয়ালস টু মিউ আই বিটা ইকুয়ালস টু মিউ আই এক্স হবে, এইভাবে যাবে। ঠিক আছে, তো এই কতগুলো মানে ব্যাপার, এই কতগুলো ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর এই 3 ডাইমেনশনাল, মানে এটা হচ্ছে একটা 3D সিস্টেম। এই 3 ডাইমেনশনাল সিস্টেম থেকে ফর সিম্পলিফিকেশান গিভস 1978 সালে একটা 2 ডাইমেনশনাল সিস্টেম নিয়ে আসে, যেখানে ইন্টারফেসটাকে একটা সারফেস দিয়ে রিপ্লেস করা হয়, যেটাকে বলা হয় গিভস ডিভাইডিং সারফেস, যে সারফেসটার ভলিউমটা হচ্ছে 0 বাট ইট হ্যাজ এ ফাইনাইট এরিয়া। তাহলে এরপর যেটা হয় যে গিভস 1978 সালে কি করে যে দ্য ইন্টারফেস of the actual system has been replaced by a dividing surface which is called the Gibbs dividing surface। এটা হয়, এটা করে, এবং এখানে কেমনভাবে করে, যেমনভাবে করে যে ভলিউম অফ দ্য সারফেস ভি, ধরো এটাকে সেটাকে নাম দেয় হচ্ছে সিগমা, ভি সিগমা ইকুয়ালস টু 0 এইভাবে নেয়, বাট ইট হ্যাজ এ ফাইনাইট এরিয়া এ, এইভাবে নেয়। তাহলে ভলিউম যদি 0 হয় তার মানে কি, তার মানে হচ্ছে এই যে ভি সিগমাটা, এবং তাহলে আগে প্রথমে এই ছবিটা আঁকি,
এটা হচ্ছে আলফা ফেজ, এটা বিটা ফেজ, আর এইটা হচ্ছে সারফেসটা। তাহলে এইটা হচ্ছে একটা বাল্ক ফেজ যেমন ছিল, এটাও একটা বাল্ক ফেজ যেমন ছিল, আর এইটা হচ্ছে গিভস ডিভাইডিং সারফেসটা। তাহলে এই সারফেসটাকে বলছে সিগমা সারফেস, এটা নাম দিয়েছে সিগমা বলে নাম দিচ্ছে। তাহলে সেই জন্য বলেছি ভি সিগমাটা হচ্ছে 0। তাহলে ভি সিগমা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি যদি টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম যদি ভি হয়, টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম ইকুয়ালস টু ভি, আর এটা হচ্ছে গিভস মডেল সিস্টেম, এটা হচ্ছে গিভস মডেল সিস্টেম। তাহলে ভি সিগমা ইকুয়ালস টু টোটাল ভলিউম মাইনাস, যেহেতু ভি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, টোটাল ভলিউম মাইনাস ভি আলফা প্লাস ভি বিটা, দিস ইজ ইকুয়ালস টু 0। এটা বাট একটা কিন্তু এ হচ্ছে এরিয়া আছে, এরিয়াটা এ আর ভলিউমটা হচ্ছে 0। আর এছাড়া বাকি সমস্ত আদার এক্সটেন্সিভ প্রপার্টি যেগুলো, ভ্যালু অফ আদার এক্সটেন্সিভ properties in the sigma phase will be such that the total value for a particular extensive property, of model system will be exactly the same to that of actual system। তার মানে অ্যাকচুয়াল সিস্টেমে যেটা হতো, যে অ্যাকচুয়াল সিস্টেমের ক্ষেত্রে কেমন হতে পারত, যে ইউ এক্স ইকুয়ালস টু এই টোটাল ইউ মাইনাস ইউ আলফা প্লাস ইউ আলফা প্লাস ইউ বিটা হওয়া উচিত। মানে এই ইন্টারফেসটার মানে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টি যেমন হচ্ছে ইন্টারনাল এনার্জি, সেটা কেমন হওয়া উচিত, টোটালটা যদি ইউ হয় তাহলে ইউ মাইনাস ইউ আলফা প্লাস ইউ বিটা এটা হওয়া উচিত। তাহলে মডেল সিস্টেমের ক্ষেত্রেও এই গিভস ডিভাইডিং সারফেসটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এইটার ভলিউমটা 0, যাতে করে এটা 2Dতে কনভার্ট হয়, বাট ইট হ্যাজ এ ফাইনাইট এরিয়া এবং এর বাকি সমস্ত এক্সটেন্সিভ প্রপার্টিগুলো একদম অ্যাকচুয়াল সিস্টেমের মতো হবে। তাহলে সেইটা যদি হয় তাহলে আমার জিনিসগুলো কেমন হবে, যেমন হচ্ছে জি অফ সিগমা ইকুয়ালস টু জি মাইনাস জি আলফা প্লাস জি বিটা, এইটা হবে। তারপরে হচ্ছে ইউ সিগমা ইকুয়ালস টু ইউ মাইনাস ইউ আলফা প্লাস ইউ বিটা,
তারপরে হচ্ছে এস সিগমা ইকুয়ালস টু এস মাইনাস এস আলফা প্লাস এস বিটা। তারপরে হচ্ছে আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ এ particular component I present in the সিগমা ফেজ। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে এগুলোতে আমি বলছি এক একটা ফেজ, তার মানে এই ফেজের মধ্যে যদি এটা একটা লিকুইড ফেজ হয় তাহলে এই ফেজের মধ্যে এবং যদি তারা কমপ্লিটলি মিসেবল লিকুইড হয় তাহলে এই ফেজের মধ্যে একটাই ফেজ তৈরি করেছে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে এর ভিতরে। একই রকমভাবে এটাও এখন একটা সারফেসে করেছি, তাহলে সেই সারফেস মানে তার মধ্যে অনেক কম্পোনেন্ট থাকতে পারে। তাহলে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট এবার কতগুলো কম্পোনেন্ট আছে তার উপরে আমরা সামেশন করে বা ইন্টিগ্রেশন করে টোটাল কত কম্পোনেন্ট আছে সেটার একটা এক্সপ্রেশন বের করে নেব। কিন্তু যদি অনেকগুলো কম্পোনেন্ট থাকে তাহলে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের জন্য মানে অ্যামাউন্টটা কত হবে, এইটার ক্ষেত্রে অ্যামাউন্টও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে সেটা কি হবে? সেটাও হবে হচ্ছে এনআই সিগমা ইকুয়ালস টু হবে টোটাল নাম্বার অফ অ্যামাউন্ট এনআই মাইনাস এনআই আলফা প্লাস এনআই বিটা, এইভাবে আছে। এইবার এই এনআই সিগমাটা যেটা, এইটাকে বলা হয় সারফেস এক্সেস অ্যামাউন্ট। অ্যাকচুয়ালি সারফেস এক্সেস অ্যামাউন্ট কথাটার মানে কি? মানে হচ্ছে এই যে হচ্ছে লিকুইডের ইন্টারফেসে বা লিকুইড সলিডের ইন্টারফেসে বা লিকুইড গ্যাসের ইন্টারফেসে স্পেশালি যেখানে ওয়ান অফ দ্য ফেজ হচ্ছে লিকুইড, সেখানে হচ্ছে সেখানে লিকুইডেরই একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, যে প্রপার্টিটাকে আমরা বলি সারফেস টেনশন, সেই প্রপার্টিটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। যদি সেই লিকুইডের মধ্যে বাইরে থেকে কোনো আলাদা কোনো সাবস্টেন্স অ্যাড করা হয়, আলাদা কোনো আর কি এক্সট্রা সাবস্টেন্স যদি অ্যাড করা হয় তাহলে সেই লিকুইডের সারফেস বিভিন্ন প্রপার্টি চেঞ্জ হয়। তার মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে সারফেস টেনশন, যেটা হচ্ছে লিকুইডের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি এবং যেটা সবসময় কোনো রকম ইন্টারফেশিয়াল জায়গায় যে জিনিসটা জেনারেটেড হয়। সারফেস টেনশন জিনিসটা স্পেশালি দেখা যায় কোনো রকম ইন্টারফেশিয়াল জায়গায়, এবং সেখানে যদি তার এখানে ইন্টারফেশিয়াল জায়গায় হচ্ছে ওই একটা সারফেস রাখা হয়েছে, তাহলে সেই সারফেসের একটা আছে, একটা সারফেস টেনশন থাকবে। এবার যদি আমি বাইরে থেকে কোনো সাবস্টেন্স অ্যাড করি তাহলে তার সারফেস টেনশন বাড়বে বা কমবে, এই জিনিসটা হবে, চেঞ্জ হবে মোট কথা। সেইটাকেই বলা হয় যে বাইরে থেকে যদি কোনো এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করি সেইটাই হচ্ছে সারফেস এক্সেস অ্যামাউন্ট, যেটা এখানে এই সিগমা সারফেসের ক্ষেত্রে হচ্ছে। কারণ সিগমা সারফেসটা আমি আলাদা করে অ্যাড করছি মডেল সিস্টেমের ক্ষেত্রে, তাহলে ওর যে অ্যামাউন্টটা সেটাকেই বলা হয় সারফেস এক্সেস অ্যামাউন্ট, যেটা বেসিক্যালি সারফেস টেনশনের জন্য জেনারেটেড হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জন্য এটাকে বলা হয় সারফেস এক্সেস অ্যামাউন্ট। আর এই এনআই সিগমাটাকে যদি আমি টোটাল এরিয়া এ দিয়ে ভাগ করি তাহলে সেটাকে এরকমভাবে লেখা হয় গামা আই। এটাকে বলা হয় সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। দিস ইজ দ্য সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। তাহলে এটাও হচ্ছে ওই যে বাইরে থেকে সাবস্টেন্স অ্যাড করার জন্য যে কনসেন্ট্রেশনে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন, ওয়্যার A is the area of the ডিভাইডিং সারফেস। এইটা আচ্ছা, তাহলে এটা হলো। এইবার যেটা বলছিলাম যে এই যে তাহলে আর এছাড়া যে আগেও যেটা বলেছি সেটা এখানে আবার বলছি যে এছাড়া হচ্ছে সব ইন্টেন্সিভ প্রপার্টি, যেগুলো ইন্টেন্সিভ
প্রপার্টি প্রপার্টি যেমন হচ্ছে টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কেমিক্যাল পোটেনশিয়াল এটসেট্রা রিমেন আনচেঞ্জড ইন দ্য মডেল সিস্টেম। সব এরকমভাবেই নেওয়া হয়েছে আর কি। এক্সটেন্সিভ প্রপার্টিও যেভাবে নেওয়া হয়েছে, এক্সেপ্ট ভলিউম, ইন্টেন্সিভ প্রপার্টিগুলো তাহলে একই রকম আছে একদম এক্স্যাক্টলি। তাহলে অ্যাকচুয়াল সিস্টেম আর মডেল সিস্টেমের মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো, কিভাবে হলো, যে এইখানে তাহলে করছি অ্যাকচুয়াল সিস্টেম আর এইখানে লিখছি মডেল সিস্টেম। তাহলে অ্যাকচুয়াল সিস্টেমে কি ছিল, এইখানে একটা ইন্টারফেস ছিল, এটা আলফা ফেজ ছিল, এটা বিটা, মানে যে কোনো একটা, আমি উপরেও আলফা নিচেও বিটা লিখতে পারি। আলফা ফেজ ছিল, এটা বিটা ফেজ ছিল, আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে ইন্টারফেস, এইটা হচ্ছে ইন্টারফেসটা ছিল এক্স, আর এইটা ছিল, আর এইখানে এক মডেল সিস্টেমে এইখানে একটা সারফেস দিয়ে সেটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে এটা হচ্ছে বিটা ফেজ, এটা আলফা ফেজ। এইবার এইখানে যেটা হয়েছে যে এইখানে যেটা হয়েছে যে হ্যাঁ ম্যাম দুটো সিস্টেমেই মানে দুটো সিস্টেমটাই 3D তো? না না, এটা 2D, সেটার জন্যই তো এটা করতে হলো, এটা 2D আর কি। আচ্ছা, এবার এইখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এইটার কনসেন্ট্রেশন তাহলে কত, সিআই বিটা, এইটারও সেম কনসেন্ট্রেশন সিআই বিটা, আর এইটা কত, সিআই আলফা, এইটারও সেম কনসেন্ট্রেশন সিআই আলফা। এইবার এখানে ব্যাপার হচ্ছে যে এই দিকে আমি এই সারফেসটার পজিশনটা চেঞ্জ করছি অ্যালং দিস অ্যাক্সিস, এইটাকে আমি জেড অ্যাক্সিস বলছি, ঠিক আছে। আর একই রকম ভাবে যে কনসেন্ট্রেশন যেটা, সেই কনসেন্ট্রেশনটাও মানে কনসেন্ট্রেশন ইন টার্মস অফ জেড অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে, ইন টার্মস অফ মানে অ্যালং দিস অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে, আর ইন্টারফেস যেটা বা সারফেস যেটা, সেই সারফেসের পজিশনটাও, এটা হচ্ছে গিভস ডিভাইডিং সারফেস। এই সারফেসের পজিশনটাও তো এইদিকে মানে আইদার ওপরে যাবে বা নিচে যাবে। এবার এই সারফেসটা কোন দিকে আছে, মানে ওপরের দিকে আছে না নিচের দিকে আছে না কোথায় আছে, তার উপর ডিপেন্ড করে এই গিভস ডিভাইডিং সারফেস আর কি পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে বা জিরো হতে পারে, এইগুলো হতে পারে, ঠিক আছে, সেগুলো দেখছি। এই গিভস ডিভাইডিং সারফেস কোথায় আছে তার উপর ডিপেন্ড করে এই যে এইটা যেটা এই সারফেস এক্সেস কনসেন্ট্রেশন যেটা, সেটা পজিটিভ, নেগেটিভ বা জিরো হতে পারে। আমি সেটা কিভাবে রিলেটেড সেটা দেখছি, তার আগে যেগুলো বেসিক কথাগুলো বলতে হবে যে এরকমভাবে আছে। তাহলে এবার আমি কি দেখব, আমি এখন প্লট করব যে কনসেন্ট্রেশন, যেটাকে আমি প্লট করব অ্যালং এক্স অ্যাক্সিস ভার্সেস পজিশন অফ গিভস ডিভাইডিং সারফেস, মানে গিভস ডিভাইডিং সারফেস মানে হচ্ছে পজিশন অফ গিভস ডিভাইডিং সারফেস, মানে সেটাও বেসিক্যালি ওই জেড অ্যাক্সিসটাকে, মানে জেড অ্যাক্সিস বরাবর যেহেতু, সেই পজিশনটাকে আমি জেড বলছি এইটা। তাহলে এইটাই এবার আমি প্লট করবো এই দুটো সিস্টেমের ক্ষেত্রে, করে দেখবো যে অ্যাকচুয়ালি গিভস ডিভাইডিং সারফেসটার জন্য কি চেঞ্জ হচ্ছে আমার। আচ্ছা, তাহলে তার আগে এইখানে কতগুলো করে নিতে হবে, তাহলে আমি কতটা আর কি গিভস ডিভাইডিং সারফেস কোন জায়গাটা থেকে রাখবো,
তো তার জন্য আমি এখানে এরকমভাবে লেবেল করে নিচ্ছি, ধরো যে এইটাও আমার যে জায়গায় আছে ও জায়গায় আছে, এটাও ও জায়গা থেকেই শুরু হচ্ছে, ঠিক আছে। তারপরে এটা হলো। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে এইখানে আমি বলছি তারপরে এইটাকে বলছি এইটা ও জায়গা থেকে শুরু হচ্ছে, আর এইটা হচ্ছে এ, এ আছে ও এ। আচ্ছা, আর এইটা হচ্ছে ডি। তারপরে এইটা মানে ও এ, এটা যদি হয় তাহলে এই জায়গাটা হচ্ছে একটা সারফেস হয়ে গেছে, মানে একটাই সারফেস। তাহলে এইখানে আমি বলছি এইটা নাম দিচ্ছি ধরো বি। আর এই জায়গাটা তাহলে ও এ আছে এ বি। আর এইখানে যেখানে এটা যদি ইতে শেষ হয় এটাও হচ্ছে ইতে শেষ হয়েছে, এইভাবে আছে। আচ্ছা, আর সি কিছু দিচ্ছি না, তার কারণ হচ্ছে যেহেতু কনসেন্ট্রেশনটা অলরেডি বলছি, তাই সি দিয়ে আর কিছু নাম দিচ্ছি না, এইভাবে আছে। তাহলে এইবার এইটাকে যদি আমি এবার প্লট করি এরকমভাবে, তাহলে সেই প্লটটা দেখতে কেমন হবে দেখো। যে এদিকে প্লট করছি, যে প্লটটা হবে এরকম, এইদিকে প্লট করছি সিআই জেড ভার্সেস জেড। তাহলে আমার এখানে এই ও এ, এই পজিশনটা যেটা এইখানে এইখানে আচ্ছা, ও থেকে এ অবধি আমার আলফা ফেজ আছে, আর তারপরে আর এখানে ও থেকে বি অবধি আবার আমার বিটা ফেজ আছে। তাহলে এই জায়গাটা কেমন দেখতে হবে, এটা হবে হচ্ছে এরকম একটা দেখতে হবে, যে এইখানে যদি এরকমভাবে যদি বলি আলফা ফেজ আছে, আর এইখানে যদি বিটা ফেজ থাকে, তাহলে অ্যাকচুয়াল সিস্টেমের ক্ষেত্রে এই আলফা ফেজ আর বিটা ফেজের মধ্যে এই কনসেন্ট্রেশন ভার্সেস জেডের প্লটটা হচ্ছে খুব স্মুথ হয়, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি এইরকম দেখতে হয়, এরকম একটা ব্যাপার হয়। এবার এখন আমি যেটা তৈরি করে নিয়েছি সেইখানে এই অবধি আমার আলফা ফেজটা আছে, তাহলে এইটা হচ্ছে এ, এটা ও, এটা হলো। আর এইখান থেকে তাহলে এইটা হলো, আর এইখানে এই অবধি যেটা সেইটা হচ্ছে আমার বিটা ফেজ দিচ্ছে এইটা, এইটাকে এইখানে বিটা ফেজটার কি নাম দিয়েছি বি। তাহলে এইটা হচ্ছে বি, এইভাবে। তাহলে এইটা যেটা, এইটা হচ্ছে আলফা ফেজ আর এটা বিটা ফেজ, এইটা এইভাবে আছে। এবার আমি এটার মধ্যে তাহলে এর কনসেন্ট্রেশন হচ্ছে সিআই আলফা, এর কনসেন্ট্রেশন হচ্ছে সিআই বিটা। এইবার এই যে এই তাহলে এইটা হচ্ছে ও এ, আর এদিকে হচ্ছে গিয়ে বিটা ফেজ হচ্ছে ই বি। তাহলে এটা যদি আমি ই বলি তাহলে এটা হচ্ছে আমার বিটা ফেজ। এবার এই দুটো বিটা ফেজের মধ্যে যেই কানেকশানটা সেইখানে কি করে কি চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা এবার দেখব, ঠিক আছে। তাহলে সেটা দেখা যাক। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে যে ব্যাপারটা, যে এই যে টোটাল মানে টোটাল অ্যামাউন্ট অফ দ্য আইথ কম্পোনেন্ট, যেটা যে টোটাল অ্যামাউন্ট অফ ith কম্পোনেন্ট, সেটা কি হবে, সেটা হচ্ছে ni ইকুয়ালস টু, তাহলে যদি এবার ni ইকুয়ালস টু অ্যামাউন্টটা কি হবে, অ্যামাউন্টটা হবে হচ্ছে মানে এটা যদি কনসেন্ট্রেশনকে যদি আমি এরিয়া দিয়ে, মানে এই অ্যামাউন্টটা কি হবে কনসেন্ট্রেশনকে যদি এরিয়া দিয়ে গুণ করি তাহলে আমি টোটাল অ্যামাউন্ট পাবো। এইটা শুধু সিগমার ক্ষেত্রে আমি বলেছি যে এনআই বাই এ করলে এই ফেজ গিভ সারফেসটার ক্ষেত্রে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন পাবো। আর যদি টোটালটার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বার করতে চাই, মানে যেটা বেসিক্যালি সিআই জেড যেটাকে বলছি, সেটা যদি বার করতে চাই তাহলে কি হবে, এই টোটাল অ্যামাউন্ট মানে এই এনআইকে টোটাল এরিয়া এ দিয়ে আমার করতে হবে, গুণ করতে হবে। তাহলে সেইটা কি হবে, সেইটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to e, ইন্টিগ্রেশন অফ 0 to e
এ ইন্টু সিআই জেড ডিজেড, এইটা হবে, এটা হবে হচ্ছে আমার টোটাল এরিয়া অ্যামাউন্ট অফ দ্য আইট কম্পোনেন্ট, এটা হবে। এইবার এবার ইন দ্য ম্যাম এটা একবার বলে দিন। না এইটা আমি বলছি, দেখো এইটার ক্ষেত্রে যদি আমি শুধু ওই সিগমা সারফেসটা দেখি, তাহলে তার কনসেন্ট্রেশন যেটা, সেটাই তো সারফেস এক্সেস কনসেন্ট্রেশন, কারণ সারফেসটা জেনারেট হয়েছে, আমি তৈরি করেছি কোনো একটা কিছু অ্যামাউন্ট, বাইরে থেকে কিছু সাবস্টেন্স দিয়ে একটা সারফেস তৈরি করেছি, যেটাকে গিবস সারফেস বলছি, গিবস তৈরি করেছে। এবার তার যে কনসেন্ট্রেশন, সেইটা কি করে পাচ্ছি, যে তার অ্যামাউন্টকে এ দিয়ে ভাগ করে কনসেন্ট্রেশন পাচ্ছি। তাহলে যদি টোটালটার কনসেন্ট্রেশন বার করতে চাই, যদি টোটালটার কনসেন্ট্রেশন সিআই বার করতে চাই, সেটা একই রকম এই লজিকেই হবে, টোটালটার অ্যামাউন্ট বাই হচ্ছে মানে এরিয়া, টোটাল এরিয়া হচ্ছে এ, ঠিক আছে, এইটা হবে। তাহলে তার মানে এই যে এরকমভাবে হবে, তাহলে এনআই ইকুয়ালস টু কী হবে, অর এখান থেকে এনআই ইকুয়ালস টু কী হবে, এ ইন্টু সিআই, এই টাইপের একটা দেখতে হওয়ার কথা। তাহলে টোটাল কি হবে, মানে এটা হচ্ছে আইট সাবস্টেন্সের জন্য যদি এইটা হয়, তাহলে টোটালটার জন্য কি হবে, টোটালটার জন্য হবে এ ইন্টু ইন্টিগ্রেশন অফ জিরো টু ই, কেন জিরো টু ই হচ্ছে টোটাল এরিয়াটা আমার, এই যে টোটাল জায়গাটা হচ্ছে জিরো টু ই, আলফা ফেজ বিটা ফেজ আর এই মাঝের যে সারফেসটা আছে সেটা মিলিয়ে টোটাল এরিয়াটা হচ্ছে আমার জিরো টু ই। তাহলে এই টোটাল এরিয়াটার মধ্যে যদি আমি মানে ইন্টিগ্রেট করি, তাহলে আমি টোটাল কনসেন্ট্রেশন পাবো, তাকে এরিয়া দিয়ে গুণ করে। আর অ্যালং জেড অ্যাক্সিস বরাবর দেখছি বলে ডিজেড করেছি, সেটা বলছি। মানে এইখানে আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম যে এনআইটা হচ্ছে মানে এই, মানে এখানে অ্যাকচুয়ালি লিখলে তোমরা পরে কনফিউজড হয়ে যাবে, এখানে জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের জন্য যদি অ্যামাউন্টটা এরকম হয়, অ্যামাউন্টটা যদি এ ইন্টু সিআই হয়, তাহলে টোটালটার জন্য কত হবে, টোটালটাই অ্যাকচুয়ালি এখানে এ নাই, বাট এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি, মানে এই আইগুলো কেটে দিই, তা না হলে তোমরা কনফিউজড হয়ে যাবে। যে এরকমভাবে যদি মানে তার মানে কনসেন্ট্রেশন যদি এন বাই এ হয়, যেটা এখান থেকে পেয়েছি, তাহলে এন ইকুয়ালস টু কী হবে, এন ইকুয়ালস টু এ ইন্টু সি হবে। তাহলে টোটাল কত হবে, টোটাল তো আমার এন আই, আমি এটা বলে দিয়েছি, এন আইটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট, তাহলে সেইটা কত হবে, সেইটা হবে হচ্ছে কনসেন্ট্রেশন এই এরিয়া ইন্টু কনসেন্ট্রেশনটাকে প্লট করছি, এতে এরিয়াটা তো কনস্ট্যান্ট, যেন এরিয়াটা বাইরে বেরিয়ে আসলো, এবার কনসেন্ট্রেশনটাকে প্লট করছি, সেটা কত রেঞ্জের মধ্যে হবে, জিরো থেকে ই এর মধ্যে যত কনসেন্ট্রেশন আছে সেই টোটালটাকে ইন্টিগ্রেট আউট করলে আমি টোটাল অ্যামাউন্ট অফ দ্য আইট কম্পোনেন্ট পাবো, সেটাই এখানে লিখেছি। এইবার হচ্ছে তাহলে এবার 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 যদি এটা হয় যে ইন দ্য gives dividing surface, মানে in the না, if the gives dividing surface appears, এরকম বলছি যে ধরো z equals to b তে অ্যাপিয়ার করছে, তাহলে মানে এরকম একটা জায়গায় অ্যাপিয়ার করছে gives dividing surfaceটা বলছি, তাহলে কি হবে, যদি b তে অ্যাপিয়ার করে, দেন নাম্বার অফ moles of ith species in the two bulk phase কি হবে। আচ্ছা, এবার এখানে আর একটা ব্যাপার হচ্ছে, এইভাবে তো আমি জিরো টু এ আর বি টু ই, বিটা আলফা আর বিটা ফেজকে লিখেছি, কিন্তু আমি গিবস কি বলেছে যে এর কোনো ভলিউম নেই, তার মানে এই যে মাঝের জায়গাটা বেসিক্যালি জিরোর মতো আছে, এর তো কোনো ভলিউম নেই বলেছে, তার মানে অ্যাকচুয়ালি এটা কিভাবে আছে, এই জিরো থেকে বিতে আছে, মানে এইখানে আমি বলছি যে আমার গিবস ডিভাইডিং সারফেসটা অ্যাপিয়ার করছে, গিবস বলছে, তাহলে জেড ইকুয়ালস টু বিতে, তার মানে এটা কীরকমভাবে আছে টোটাল সারফেসটাই, যে এটা যেটা এর তো কোনো ভলিউম নেই, তার মানে এ ইকুয়ালস টু বি এরকম একটা জায়গায় আছে, যে এই টোটালটা মিলে একটা আলফা ফেজ আছে, এই যে টোটালটা মিলে একটা আলফা ফেজ আছে,
এই টোটালটা মিলে আলফা ফেজ আছে, তারা অন্য কালি দিয়ে করে দিই, এই টোটালটা, আর এই দিকটা হচ্ছে বিটা ফেজ আছে। তার মানে হচ্ছে বেসিক্যালি এ ইকুয়ালস টু বি হয়ে যাচ্ছে, যে অ্যাজ ভি অফ সিগমা হচ্ছে 0, সেই জন্য। তাহলে আমার এইখান থেকে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, তাহলে এইখানে এই নাম্বার অফ মোলস ইন দ্য আইস স্পিসিস ইন টু বাল্ক ফেজ, সেটা একটা একটা করে প্রথমত করি। তাহলে হচ্ছে এই এন আই আলফা সেটা কত হবে, এন আই আলফাটা হবে এ ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু বি সি আই আলফা ডিজেড, এটা হবে। একই রকম ভাবে এন আই বিটা কি হবে, এ ইন্টু ইন্টিগ্রেশন অফ বি টু ই সি আই বিটা ডিজেড, এইভাবে। তার মানে এবার আমি এন আইটাকে কি লিখতে পারি, এবার আমার এন আইটা কি, এন আইটা হচ্ছে তাহলে, আচ্ছা এইটা হলো, আচ্ছা ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে নাও এন আই আলফা প্লাস এন আই বিটা, এইটা কত, 0 টু বি সি আই আলফা ডিজেড প্লাস বি টু ই সি আই বিটা ডিজেড, এইটা হবে আমার এন আই আলফা প্লাস এন আই বিটা, এই দুটোকে জাস্ট যোগ করে দিলে। তাহলে আমার সারফেস এক্সেস অ্যামাউন্টে যেটা, সারফেস এক্সেস অ্যামাউন্টে যে সারফেস এক্সেস অ্যামাউন্ট যেটা, সেটা কি হবে, তার ও আচ্ছা এখানে একটা এ গুণ আছে, সরি এখানে একটা এ গুণ আছে, এই যে এটাকে কমন নিয়ে নিচ্ছি। তো বুঝতে পারছো তোমরা এই জায়গাটা? ম্যাম, হ্যাঁ ম্যাম। ম্যাম এই যে আপনি ও এ বি সি ই, প্রথম যে আপনি 3D যে ডায়াগ্রামটা এঁকেছিলেন গিবস মডেলের, ওখানে এ ডি দেওয়া ছিল। হ্যাঁ ওটা না, ওটা তো আমি অ্যাকচুয়াল মডেল সিস্টেমের ক্ষেত্রে আঁকছি, অ্যাকচুয়াল সিস্টেমের ক্ষেত্রে তো আঁকছি না, ওটা তো 3D। আচ্ছা, এটা 2D আঁকা হচ্ছে তাই তো? হ্যাঁ, কি করে আঁকবো, সেই জন্যই তো 2D তে করে নিয়েছে, 3D তো খাতার এতে আঁকা যাবে না তো। না ঠিক আছে এইটা, তাহলে এবার এইটা মানে কি, এটা মানে আরেকটু করে রাখি, নাহলে আবার ওই পেজে গিয়ে অসুবিধা হবে। যে এটা মানে কত, তাহলে এ ইন্টু এটা হচ্ছে তাহলে সিআই আলফা ডিজেড আছে, তাহলে এইখানে সিআই আলফাটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে ইন্টিগ্রেশন ওই জেড থাকবে, তার মানে জেডকে যদি আমি লিমিট বসাই তাহলে এটা হবে সিআই আলফা ইন্টু বি প্লাস এইটার ক্ষেত্রে একই রকম ভাবে হবে সিআই বিটা ইন্টু ই মাইনাস বি, এটা হবে, এটা হলো ঠিক আছে। তাহলে আমার এবার সারফেস এক্সেস অ্যামাউন্ট যেটা, দেন দ্য সারফেস এক্সেস অ্যামাউন্ট এনআই সিগমাটা কত হবে, এনআই সিগমা ইকুয়ালস টু হবে হচ্ছে এ ইন্টু ইন্টিগ্রেশন অফ টোটালটা, মানে হচ্ছে 0 টু ই সিআই জেড ডিজেড মাইনাস দিস, সেটাই প্রথম থেকে লিখে আসছি। তাহলে এনআই সিগমাটা হবে এ ইন্টু ইন্টিগ্রেশন অফ সিআই জেড ডিজেড 0 টু ই মাইনাস সিআই আলফা বি প্লাস সিআই বিটা ই মাইনাস বি, এটা ছিল, এটা হবে। মানে এটা অ্যাকচুয়ালি কি হলো, মানে হচ্ছে এনআই সিগমাটা হচ্ছে বলছি যে এনআই মাইনাস এনআই আলফা প্লাস এনআই বিটা, যেটা আমি প্রথমে লিখেছিলাম যে সারফেস এক্সেস অ্যামাউন্ট যেটা, সেটা এটা হলো। আর এনআই আলফা প্লাস এনআই বিটাই যে ওপরে বার করে রেখেছি যেটা, সেটাই এখানে বসালাম, এটা হলো। তাহলে এবার এইখান থেকে যদি আমি দ্য সারফেস এক্সেস কনসেন্ট্রেশন, যেটার পজিশন অনুযায়ী আমার অ্যাকচুয়ালি, মানে যেটার পজিশন অনুযায়ী বলছি, যেটা অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ বা জিরো হবে ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য গিভস ডিভাইডিং সারফেস,
সেইটা এবার দেখা যাক। তার মানে সেইটা কি হবে, সেইটা হবে হচ্ছে ni সিগমা বাই এ, সেটা ইকুয়ালস টু এ কেটে যাবে, তাহলে এই পার্টটা শুধু পড়ে থাকবে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু ই সিআই জেড ডিজেড মাইনাস সিআই আলফা বি প্লাস সিআই বিটা ই মাইনাস বি, এটা করে দিই, এটা হলো। তাহলে এইটা হচ্ছে আমার সারফেস এক্সেস কনসেন্ট্রেশন, এইভাবে আছে এইটা। এইবার তাহলে এই যে ডিফারেন্সটা যেটা লিখলাম, এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে আমাদের ওই ছবি থেকে বোঝা যায়। তাহলে ছবিটা একটা কাজ করতে পারি, এখানে আবার রাখতে পারি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এটাই আমার সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা দেবে, বাট এইটা অ্যাকচুয়ালি কি সেটা বোঝা যায়। তাহলে এখানে বরং ছবিটা ছোট করে আঁকি, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে এটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তাহলে ধরো আমি এইটা বলছি আমার আলফা ফেজ আছে, আর এইটা আমার বিটা ফেজ আছে। তাহলে এইটা আমি এইটুকু বলছি বিটা ফেজ আছে, যেটা আমি ই নাম দিয়েছি, আর এইটা আমার হচ্ছে আলফা ফেজ আছে, এবং এই আলফা ফেজ বিটা ফেজের মধ্যে আমার এইরকমভাবে এইটা আছে। এইবার আমি বলছি যে যেহেতু এর কোনো ভলিউম নেই, তার মানে এইরকম একটা জায়গায় এই টোটালটা জায়গা থেকে আমি বলছি আমার আলফা ফেজ আছে, এখানে অবধি আমার আলফা ফেজ আছে, মানে এটাই হচ্ছে এ, আর এইখানেই বি বলছি, ঠিক আছে। এই জায়গাটা আমার আলফা ফেজ আছে এইভাবে। তাহলে আমার এই যে এরকম একটা জায়গায় আলফা ফেজ আছে, আলফা ফেজটা আমি কত ধরেছি জানো, 0 টু বি, হ্যাঁ এইভাবে ধরেছি এইখানটাতে, আর এই জায়গাটা বিটা ফেজ আছে এইভাবে। তাহলে এটা হচ্ছে আলফা ফেজ আর এটা হচ্ছে আমার বিটা ফেজ, আর এই টোটালটা বলছি কনসেন্ট্রেশন হচ্ছে সিআই আলফা, আর এইখানে কনসেন্ট্রেশন হচ্ছে সিআই বিটা, কারণ এইখানে আমার বিটা ফেজ আছে এইভাবে, আর এই দিকে আমি প্লট করছি সিআই জেড, আর এদিকে ভার্সেস জেড প্লট করছি। আচ্ছা, তাহলে আলফা ফেজের আমার টোটালটা কত, 0 টু বি এর মধ্যে, এই যে এখানে যেটা বুঝতে পেরেছি, তার মানে এই যে এইটুকু জায়গা হচ্ছে আমার আলফা ফেজ, মানে এইটার হচ্ছে এই পুরো জায়গাটা 0 টু বি যদি হয়, এইটুকু যদি আমার সিআই আলফা হয়, তার মানে এই যে পুরো জায়গাটাই আমার আলফা ফেজ। এইভাবে আছে, আর এই পুরো জায়গাটাই আলফা ফেজ। আর বিটা ফেজ কত, বিটা ফেজ কোন দিকটা, সেটা হচ্ছে এই জায়গাটা, এইটা যদি এরকম ভাবে যদি এখান থেকে যায়, তাহলে এইটা হচ্ছে বিটা ফেজ। তাহলে আমার এক্সেস কনসেন্ট্রেশন কত হলো, এক্সেস কনসেন্ট্রেশন আমার কি হলো, এই জায়গাটা, যে এই যে টোটাল এরিয়া যেটা ছিল, টোটাল এরিয়া কোনটা, টোটাল এরিয়াটাকে কি কালার দিয়ে করব, ধরো সবুজ দিয়ে করছি। টোটাল এরিয়া ছিল হচ্ছে 0 টু ই, মানে হচ্ছে এই জায়গাটা, এইটা আমার টোটাল এরিয়া ছিল। সেই টোটাল এরিয়া থেকে এই লাল জায়গাটা প্লাস এই জায়গাটা বাদ দিচ্ছি, তার মানে পড়ে থাকছে কোন জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা পড়ে থাকছে। এইবার ডিপেন্ডিং অন দ্য সারফেস, এখানে আমি সারফেসটাকে এরকম ভাবে করেছি বলে আমার এই জায়গাটা পড়ে থাকছে, কিন্তু আমি যদি সারফেসটাকে মানে এই দিক করে লিখতাম, বাঁ দিক করে লিখতাম, তাহলে আমার তখন এই ওই উপরের জায়গাটা পড়ে থাকতো, ঠিক আছে। তার মানে হচ্ছে মানে এই যে এক্সট্রা এই দুটো জায়গায়, যে এই জায়গাটা অথবা ধরো এই যে এই জায়গাটা যেটা, এই দুটো জায়গায় অ্যাকচুয়ালি গিভস ডিভাইডিং মানে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা দিচ্ছে। মানে এই যে ওপরের যে এটা লিখেছি, ওপরের যে এক্সপ্রেশনটা, সেইটা অ্যাকচুয়ালি কি, তাহলে প্রথমে আগে সবুজ কালি নিই। এইটা মানে বলছে যে 0 টু ই মানে হচ্ছে এই জায়গাটা, এইটা মাইনাস
এইটা মাইনাস, আর তারপরে হচ্ছে একটু ঠিক করে কালি দিয়ে লিখি, এইটা মাইনাস, এই যে সিআইবি মানে হচ্ছে এই যে লালওয়ালা জায়গাটা, তার মানে এই লালওয়ালা জায়গাটা মানে হচ্ছে এই জায়গাটা, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে মানে সিআই বিটা ইন্টু ই মাইনাস বি, মানে এই বেগুনি জায়গাটা, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা টোটাল এরিয়া, টোটাল আর কি এটা রিপ্রেজেন্ট করে টোটাল এরিয়াটা, এই মানে আর কি টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা টোটাল ওয়ার্কটা রিপ্রেজেন্ট করে। এখানে ওয়ার্ক মানে বেসিক্যালি সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা, সেটা আরেকটু পরে বুঝতে পারবে, সেটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে সেটা কি হচ্ছে, এইটা প্লাস এই ই মাইনাস বি, হচ্ছে এইটা দিয়ে দেখিয়েছি এইটা, তার মানে হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে গিয়ে এরকম ভাবে আছে। তার মানে টোটাল এরিয়ার জায়গাটা থেকে যদি আমি লালটা মানে দেখো এই জায়গাটা প্লাস হচ্ছে এই জায়গাটা বাদ দিই, তাহলে পড়ে থাকছে কিন্তু আইদার এই জায়গাটা, অথবা এইটাকে যদি আমরা এইদিকে সরিয়ে দিতাম তাহলে এটা এই জায়গাটা পড়ে থাকতো। মানে যদি আমি বিটা ফেজটাকে এইদিকে দিতাম আর আলফা ফেজটাকে এইদিকে দিতাম তাহলে এই দিকটা পড়ে থাকতো। মানে এই যে মাঝের জায়গাটা যেটা বেসিক্যালি তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে কি এখন আপাতত এইটার অনুযায়ী এই যে ইয়েলো জায়গাটা, যেটা এই জায়গাটা, অথবা ডিপেন্ডিং অন দা পজিশন অফ দা গিভস ডিভাইডিং সারফেস, এই জায়গাটা যেটা, এটাই হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। মানে এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি জিওমেট্রিক্যালি বোঝা হলো। এবার এটা থার্মোডায়নামিক্সটা অ্যাকচুয়ালি বুঝতে হবে, এটা যেটা, ঠিক আছে, এইটা হচ্ছে এখানে এই জিওমেট্রিক্যালি বোঝা হলো, এটাই হচ্ছে মানে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। হ্যাঁ এইটা ঠিক আছে। এইটা কি করে বোঝা যাচ্ছে, এরিয়া দিয়ে বোঝা গেল, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ইয়েটা ম্যাম শুধু মানে যে কোনো একটা ওই ব্লু কালার বা ইয়েলো কালারের পোর্শনটাও না দুটোর সামেশন হবে? না, দুটো সামেশনও বলতে পারো, কিন্তু মানে সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দিস এই আর কি এই গিভস ডিভাইডিং সারফেসটা। আমি এখন যেটা করেছি সেটা আইদার ইয়েলোটা, হ্যাঁ যে কোনো আইদার ইয়েলো অথবা হচ্ছে এই স্কাই কালারটা, সেইটা হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম দেখতে, তাহলে যে দেখতে পাচ্ছ না তার মনে কোনো ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। বুঝতে পারছো? মানে আইদার এইটা অথবা এইটা, মানে ওই এই সারফেসটার পজিশনের উপর ডিপেন্ড করে, বা আলফা বিটা ফেজ কোনটা কোন দিকে আছে তার উপরে ডিপেন্ড করে, বা আলফা বিটা ফেজের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছো? মানে দুটো সারফেসে বেসিক্যালি দুটো ফেজের সারফেসে এই সারফেস এক্সেস কনসেন্ট্রেশন এই গিভস ডিভাইডিং সারফেসটা তৈরি হচ্ছে, এইটা বোঝাতে চাইলাম। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে এইটা। আচ্ছা এইটা হলো। এইবার তাহলে এবার বেসিক্যালি এইটার এবার থার্মোডায়নামিক্সে চলে যাওয়া যাক, যেটা সব থেকে ভালো আমার মনে হয়। এইটা খুব ভীষণই বাজে, এইগুলো প্রতিদিনই বলি একবার করে আমি। যাই হোক, এটা হচ্ছে কি তাহলে ডিপেন্ডিং অন দা position of the Gibbs dividing surface excess concentration মানে হচ্ছে এটা হচ্ছে কি বড় গামা, হ্যাঁ এটা হচ্ছে ক্যাপিটাল গামা আই সিগমা, যেটা মে বি
পজিটিভ, নেগেটিভ আর জিরো, সেটা দেখা যায়। আচ্ছা, তাহলে এই যে এইটা যেটা লিখছি এটাও তোমরা অবশ্য সেটা জানো, এটা প্রচুর করেছো। আচ্ছা, এটা হলো। তাহলে এইবার হচ্ছে থার্মোডায়নামিক্সে ঢোকা যাক। থার্মোডায়নামিক্স অফ দ্য সারফেস, এইটা। আচ্ছা, এবার আমরা কি জানি? ফ্রম ফার্স্ট ল অফ thermodynamics, du equals to d cut q plus d cut w। এইবার ফর দ্য রিভার্সিবল প্রসেস, মানে যদি এটা বলি রিভার্সিবল প্রসেস যদি কনসিডার করি, তাহলে ফর দ্য রিভার্সিবল প্রসেস কি হয়? ডি কাট কিউ রিভার্সিবল যেটা, সেটাই একমাত্র টিডিএস লেখা যায়। তার মানে ডিউ ইকুয়ালস টু কী হবে? টিডিএস প্লাস ডি কাট ডাব্লু, এইটা হবে। এইবার এই ডি কাট ডাব্লুর মধ্যে এখানে কি লুকিয়ে আছে দেখো, ইফ দেয়ার ইজ এ চেঞ্জ ইন surface area as well as volume of the system, the work involved for infinite, মানে ভলিউমটা তো চেঞ্জ হয়নি, সেটা পরে দেখছি, আপাতত ধরে নিচ্ছি ইন জেনারেল ফর্ম। তাহলে যদি এটা হয় তাহলে দ্য ওয়ার্ক ইনভলভড, তাহলে দ্য ওয়ার্ক ফর ইনফাইনাইটসিমাল, ওয়ার্ক ইনভলভ ফর ইনফাইনাইটসিমাল চেঞ্জ ইন এরিয়া and volume is given by কি হবে? যে ডি কাট ডাব্লিউ ইকুয়ালস টু হবে মাইনাস পিডিভি, এটা তো আমরা জানি। এর সাথে আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে এই যে এরিয়ার যদি চেঞ্জ হয়, তাহলে এই যে সারফেসে, মানে ইন্টারফেসে আর কি, বেসিক্যালি আলফা ফেজ, বিটা ফেজ এবং মাঝে গিবস ডিভাইডিং সারফেস, এই সারফেসটাতে যে সারফেস টেনশানের যে চেঞ্জটা হয়েছে ওই এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করার জন্য, সেই সারফেস টেনশান গামা ইন্টু ডিএ এইটা হবে। মানে এই যে সারফেস টেনশান যেটা হয় বেসিক্যালি, সেটা হয় হচ্ছে মানে সারফেস টেনশান জিনিসটা এইটা হয় হচ্ছে বেসিক্যালি এফ বাই এর মতো দেখতে হয় এরকম। মানে এই ফোর্সটা যেটা ওয়ার্ক হিসাবে আর কি থাকে, সেইটা হচ্ছে গামা ইন্টু এ। মানে এটাকে যদি ইনফাইনাইটসিমাল চেঞ্জ বলি তাহলে হচ্ছে এটা ডি এ হয়ে যাবে। মানে তো মানে ডাব্লু, মানে এই সারফেস টেনশনের জন্য যে সিস্টেমটা যে ওয়ার্ক করে সেটা হচ্ছে গামা ইন্টু ডিএ, গামা ইন্টু ওর এরিয়ার যে চেঞ্জ হচ্ছে সেইটা। তাহলে ফর ইনফাইনাইটসিমাল চেঞ্জ ইন এরিয়ার জন্য এটা হচ্ছে গামা ইন্টু ডিএ এরকম। তাহলে টোটাল ওয়ার্ক মানে অ্যাকচুয়ালি মানে পিভি ওয়ার্ক প্লাস সারফেস টেনশন, যেহেতু এটা সারফেস নিয়ে কথা বলছি, সেখানে যে ইন্টারফেসের কি আসছে, মানে এত দেরি করে আচ্ছা, তাহলে যদি এইটা হয় তাহলে তার মধ্যে পিভি টাইপ ওয়ার্ক প্লাস সারফেস টেনশনের জন্য যদি এরিয়ার যে মানে এরিয়ার সারফেস টেনশনের জন্য এরিয়া চেঞ্জ হচ্ছে না, মানে যদি এরিয়া চেঞ্জ হয় তাহলে তার জন্য যে আর কি ওয়ার্ক ডান হচ্ছে সেইটা হচ্ছে গামা ইন্টু ডি। এটা হয় যখন সারফেস টেনশন আমরা পড়বো তখন এই ব্যাপারটা আরও ভালো করে, যখন তোমরা পড়বে তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্ক এই সারফেস মানে কোনো ইন্টারফেসিয়াল জায়গায় টোটাল ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি এইভাবে ডিফাইন্ড আছে। তাহলে আমার এখন
তাহলে দেন দা, ম্যাম এখানে তো ভলিউমের চেঞ্জ হচ্ছে না, তাহলে তো পিডিভি টার্মটা তো থাকবে না। হ্যাঁ থাকবে না, সেটা আসছে, এটা ইন জেনারেল লিখেছি। দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর thermodynamics for a closed system, সেটা তাহলে কি হবে, du ইকুয়ালস টু হবে tds মাইনাস পিডিভি প্লাস গামা ইন্টু ডিএ। এটা হলো যেখানে গামা ইজ দ্য সারফেস টেনশন অফ দ্য সারফেস, মানে কোন একটা সারফেসের, এটা হলো। তাহলে এটা হলো, এইবার আমি ম্যাম কি বলছি, হ্যাঁ ম্যাম আপনাকে একটু ডিস্টার্ব করছি। ম্যাম স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না, মানে আমি দেখতে পাচ্ছি না, অন্যরা হয়তো দেখতে পাচ্ছে। তাহলে তুমি একবার মানে একবার হচ্ছে এক্সিট করে গিয়ে এ করবে, বা তোমার অন্য কেউ আনপিন হয়ে যায়, মানে পিন করে দাওনি তো অন্য কাউকে, মানে না ম্যাম, আপনি পিন করা আছেন, আর আমি তো লেফট হয়ে জয়েন করলাম, কিন্তু তবু কিছু হচ্ছে না। কিন্তু বাকিরা দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এ বাবা, ম্যাম আমি অন্য একটা ওয়েবসাইট থেকে জয়েন হওয়ার চেষ্টা করছি, আপনি ইন করবেন। করো, আসো তাহলে, আমি তো বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি লেফট করছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে, তাহলে এবার আমি কি বলছি, প্রথম থেকেই বলছি যে এই টোটাল ফেজগুলোর মধ্যে অনেকগুলো সাবস্টেন্স আছে। তাহলে ফর দ্য দেখতে পাচ্ছি এবার, তাহলে হচ্ছে যাই হোক, তাহলে কি বলছে, অনেকগুলো সাবস্টেন্স আছে। তাহলে অনেকগুলো সাবস্টেন্স থাকলে ফর দ্য, হ্যাঁ, for the surface of variable composition, এই the equation becomes কি হবে, du equals to tds minus pdv plus gamma into da প্লাস ভ্যারিয়েবল কম্পোজিশন হলে কি হয়, এই একটা পার্ট যোগ হয় সাম ওভার আই মিউ আই ডিএনআই, এই পার্টটা যোগ হয়, where মিউ আই ইজ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ আইড স্পিসিস, এটা হয়। তাহলে for the alpha phase du alpha equals to t ds alpha minus p dv alpha হবে প্লাস, আচ্ছা এবার এইখানে ব্যাপার আছে। তাহলে আমি কি বললাম, এই যে গামা দিয়ে যেটা, এই যে এই সারফেস টেনশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে শুধু মানে ইন্টারফেসে তৈরি হয়। তাহলে এবার শুধুমাত্র আলফা ফেজের জন্য এই জিনিসটা থাকবে না। আলফা ফেজের জন্য আমি যখন সারফেসটাকে অ্যাড করেছি, তখন সেই যে আলফার সারফেসের যে ইন্টারফেস আর বিটা সারফেসের যে ইন্টারফেস, এই ইন্টারফেসে এই সারফেস টেনশন ব্যাপারটা থাকবে। ইন্টারফেসিয়াল টেনশন, মানে যেখানে ইন্টারফেসের ব্যাপার থাকবে সেখানে সারফেস টেনশনের ব্যাপারটা আসছে। আর এইখানে শুধু আলফা ফেজের জন্য আমার এই সারফেস টেনশনের কোনো ব্যাপার থাকবে না। তাহলে সেক্ষেত্রে এইখানে এটার কোনো চেঞ্জ নেই আলফা ফেজের। এক নম্বর এইটা, প্লাস হচ্ছে তাছাড়াও আলফা ফেজের কোনো এরিয়ার চেঞ্জ হয়নি, কারণ আগেতেও যাই ছিল। আর বিটা ফেজেরও কোনো এরিয়ার চেঞ্জ হয়নি, তার মানে ডি এটা 0। তাহলে এইটার ক্ষেত্রে এই যে এইগুলো কোনো কিছু থাকবে না। তাহলে এইটার ক্ষেত্রে শুধু থাকবে সাম ওভার আই মিউ আই ডিএনআই। সেটাই আমরা এতদিন পর্যন্ত পড়ে এসেছি, কোনো একটা ফেজের ক্ষেত্রে যদি আইতে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স থাকে,
তাহলে তার জন্য আমার ইউটা কত হয়, তার জন্য আমার এই এক্সটেন্সিভ প্রপার্টির মানে চেঞ্জটা যেটা ইনফাইনাইটসিমাল চেঞ্জটা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের ক্ষেত্রে সেটা এরকম হয়। সেখানে তো কোনো সারফেস টেনশনের ব্যাপার তো পড়িনি, সারফেস টেনশনের টার্ম তো এখানে কিছু থাকতো না, কারণ ওটা শুধু মানে ইন্টারফেশিয়াল জায়গা, মানে যেখানে মানে ইন্টারফেশিয়াল জায়গাতেই সারফেস টেনশনটা অ্যারাইজ করবে, তাই শুধু সেইখানে এই টার্মটা থাকবে। আর 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 ফর বিটা ফেজ কি হবে, ফর দ্য বিটা ফেজ du beta equals to t ds beta minus p dv beta প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই, এটা হবে। ও সরি, মিউ আই ডিএনআই দিচ্ছি কেন, মিউ আই আলফা ডিএনআই আলফা, মিউ আই বিটা ডিএনআই বিটা, এটা হবে। তাহলে ফর দ্য গিভস, আচ্ছা ফর দ্য গিভস ডিভাইডিং সারফেস, এইটা কি হবে, এইটা আলাদা করে আগে ভাবি, তারপরে তো এটা থেকে টোটালটা থেকে বাদ দিয়ে করব। আগে তাহলে গিভস ডিভাইডিং সারফেসের জন্য যদি ইন্ডিপেন্ডেন্টলি ভাবি, তাহলে আমার এইটার জন্য কত হবে, এইটা হচ্ছে ডিউ সিগমাটা, সেটা হবে টি অফ ডিএস সিগমা। ভলিউমের কোনো পার্ট থাকবে না, কারণ ওর ভলিউমটা 0, তাহলে শুধু থাকবে হচ্ছে ওই গামা ইন্টু ডিএ পার্টটা থাকবে, প্লাস হচ্ছে গামা ইন্টু ডিএ এই পার্টটা থাকবে, প্লাস সাম ওভার আই মিউ আই সিগমা ডিএনআই সিগমা, কারণ সিন্স ভলিউম ইজ 0 মানে ভি সিগমা ইজ 0, তাহলে সেই জন্য এই জিনিসটা থাকবে। তাহলে আমার এখন তাহলে এইটা হলে এইবার হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, কারণ যেহেতু এটা রিভার্সেবল প্রসেস, তার মানে এটা ইকুইলিব্রিয়ামে আছে। অ্যাট ইকুইলিব্রিয়াম মিউ আই আলফা ইকুয়ালস টু মিউ আই বিটা ইকুয়ালস টু মিউ আই সিগমা, এটা হবে। তার মানে ফ্রম দ্য অ্যাভাব 3 ইকুয়েশনস কি হবে, ডি অফ ইউ মাইনাস ইউ আলফা প্লাস ইউ বিটা, this is equals to t into d of s minus s alpha plus s beta, এইটা minus p into d of v minus v alpha plus v beta, এটা হলো প্লাস, মানে এই যে কোন ইকুয়েশনগুলোর ক্ষেত্রে থেকে বলছি বলো তো, এই যে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে বলছি। ফ্রম ওয়ান ইকুয়েশন মানে 1, 2 and 3 এই ইকুয়েশন থেকে, তাহলে সেটা এভাবে আসছে, প্লাস গামা ইন্টু ডিএ এই টার্মটা একটা থেকে গেল, প্লাস সাম ওভার আই মিউ আই ডি অফ এনআই মাইনাস এনআই আলফা প্লাস এনআই বিটা, এটা হলো, তাই তো এই টোটালটা এইটা হলো। মানে দেখো কি হলো, যে এইটা যদি আমার টোটাল মানে সিস্টেমটার মানে টোটাল সিস্টেমটা যদি আমি কনসিডার করি, তাহলে তার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা এইটা হবে, যার মধ্যে আলফা ফেজেরও টোটাল চেঞ্জ থাকবে, বিটা ফেজ মানে আলফা বিটা ফেজের টোটাল চেঞ্জ থাকবে, আলফা বিটা ফেজের এখানেও টোটাল চেঞ্জ থাকবে। এটা শুধুমাত্র মানে সরি আলফা বিটা অ্যান্ড গিভস ডিভাইডিং সারফেস টোটালটার জন্য এই ডিএস এর চেঞ্জ থাকবে। আর টিটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, একই রকমভাবে প্রেশার হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, আর ভলিউমের ক্ষেত্রে এইটার মধ্যেই আছে হচ্ছে তোমার ওই আলফা ফেজ, বিটা ফেজ আর গিভস ডিভাইডিং সারফেস। এইটার ক্ষেত্রে শুধু গিভস ডিভাইডিং সারফেসটা ইনভলভ আছে, আর এইটার ক্ষেত্রে আবার টোটালটা ইনভলভ আছে। তাহলে এই টোটালটা থেকে যদি আমি এই দুটো বাদ দিই, তাহলে আমার এই জিনিসটা পাওয়ার কথা। তাহলে আমি সেইটাকে এরকমভাবে লিখলাম, তাহলে সেইটা মানে কত, সেইটা মানে হচ্ছে এটা হচ্ছে ডিইউ সিগমা হবে, এইটা মানে টি অফ ডিএস সিগমা প্লাস হচ্ছে গামা ইন্টু ডিএ, কারণ এইটা তো 0, ভি আলফা প্লাস ভি বিটা এটা 0, এই পার্টটা থাকবে না,
প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই সিগমা। আচ্ছা, মিউ আই সিগমাটা এখানে আলাদা করে আমি কেন দিলাম না, এটা কেন দিলাম না, কারণ এটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে মিউ আই আলফা ইকুয়ালস টু মিউ আই বিটা ইকুয়ালস টু মিউ আই সিগমা, সেই জন্য এটা মিউ আই লিখেছি। তাহলে এটা এরকমভাবে হলো, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে, এটাই কিন্তু একটু আগে লিখেছিলাম, এটাই আবার এখান থেকে বেরিয়ে আসলো। তাহলে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল equation for Gibbs dividing surface, ঠিক আছে। এইটা হলো। এইবার তাহলে এবার যদি এইটা হয় তাহলে টোটাল চেঞ্জ আমি কি করে বার করব? বলছি যে let the Gibbs dividing surface undergoes a transformation from initial state I to the ফাইনাল স্টেট এফ, এটাতে যদি যায় তাহলে আমার এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ আই টু এফ ডিইউ সিগমা দিস ইজ ইকুয়ালস টু টি ইন্টু ইন্টিগ্রেশন অফ আই টু এফ ডিএস সিগমা প্লাস গামা ইন্টু ইন্টিগ্রেশন অফ আই টু এফ ডিএ সিগমা, ডিএ সিগমা না, এটা হচ্ছে শুধু ডিএই হবে, দিয়ে প্লাস ইন্টিগ্রেশন অফ, তার আগে একটা সাম ওভার থাকতো, তাই তো, সাম ওভার আই মিউ আই ইন্টিগ্রেশন অফ আই টু এফ হচ্ছে ডিএনআই সিগমা, এটা হবে এটা। তাহলে এইটাকে এবার ইন্টিগ্রেট করলে কি আসবে? এইটাকে ইন্টিগ্রেট করলে আর এইখান থেকে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ইউ এফ সিগমা মাইনাস ইউ আই সিগমা দিস ইজ ইকুয়ালস টু টি ইন্টু এস এফ সিগমা মাইনাস এস আই সিগমা প্লাস গামা ইন্টু এ এফ মাইনাস এ আই, এইটা প্লাস সাম ওভার আই মিউ। আচ্ছা, এইখানে না একটুখানি ব্যাপার আছে, সরি, এইখানে হচ্ছে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এই জায়গাটায় যেহেতু সাম আছে, এই জায়গাটা ওই এই আই আর এই আই মিশে গেছে, এবার দুটো আই তো আলাদা, হ্যাঁ মানে হ্যাঁ এটা একটুখানি মাথায় রাখতে হবে। দাঁড়াও, এই জায়গাটা একটুখানি জাস্ট মানে অবশ্য এটা যদি প্রতিটার ক্ষেত্রে আমি যে বলে দিই না সেটা বেশি ভালো হবে, মানে আমি ইনিশিয়াল স্টেট বলছি যে থেকে যাচ্ছে, তাহলে আমার সেইটার ক্ষেত্রে বেশি ভালো হবে আর কি। তাহলে এইগুলো প্রতিটাই যে করে দিই, তা নাহলে না এই আই আর এই আই সব একদম মিলেমিশে আর কি একটা একাকার হয়ে যাচ্ছে আর কি, এই আই আর এই আই একই হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো না, এটা হচ্ছে আই সাবস্টেন্সের আই আর এটা হচ্ছে ইনিশিয়ালের আই, তাহলে সেইটা একটুখানি আলাদা করে দিই, তা নাহলে বড্ড মুশকিল, মানে গুলিয়ে ফেলবে একদম। এটা হলো, তাহলে এইটা হচ্ছে, তাহলে আমি এটাকে বলছি বরং ধরো ইনিশিয়াল স্টেট জে, এটা বলছি, তাহলে হচ্ছে এটা জে হবে, এটা জে হবে, এটা জে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা জে হবে, তারপরে এইটা জে হবে, মানে এটা তো আমার ওপরে, আমি যা খুশি ধরতে পারি। তাহলে এইটা জে হবে, এইটা জে হবে, তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হবে হচ্ছে সাম ওভার আই মিউ আই, এইটা ঠিক আছে, সাম ওভার আই মিউ আই ইন্টু এন জে সিগমা অফ ফাইনাল মাইনাস এন জে বলছি, এন আই সিগমা অফ ফাইনাল মাইনাস এন আই সিগমা অফ জে,
এইটা হবে, মানে এই আইটা হচ্ছে আইথ সাবস্টেন্সের আর এফটা হচ্ছে ফাইনাল স্টেট, যেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো? মানে এগুলোতে ডামি ইন্ডেক্স, ওই আই যে মানে দুটো আই রেখে দিলে বড্ড গন্ডগোল হয়ে যাবে, মানে একটু মিলেমিশে একটুখানি একাকার, মানে জায়গাটা বুঝতে পেরেছো তো কি হলো? মানে জাস্ট আমি জে করে দিলাম, ফাইনাল স্টেটটাকেই বলছি জে স্টেট। মানে একটু শুনতে অড লাগছে, আমরা সবসময় আই দিয়ে বলতে করি, কিন্তু তা না হলে অথবা আর একটা হতে পারতো যেটা হয়তো বেশি বুদ্ধিমানের হতো, যে এইটাকে যদি জে করে দিতাম সেইটা হয়তো বেশি ভালো হতো। যাই হোক, এটা বুঝতে পেরেছো তো এই জায়গাটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা হলো। হ্যাঁ ম্যাম। তাহলে এটা এইবার বলছি যে এটা হলো, এই অবধি আসলো। এইবার বলছি যে ইফ দ্য ইনিশিয়াল state is vacuum state, that is nothing was present in Gibbs dividing surface, মানে ইনিশিয়ালি কিছুই ছিল না বেসিক্যালি। যদি এইটা হয় তার মানে হচ্ছে আমার এস জে সিগমা ইকুয়ালস টু এ জে ইকুয়ালস টু ইউ জে সিগমা ইকুয়ালস টু এন আই সিগমা জে। এগুলো সব জিরো, মানে ইনিশিয়ালি কিছুই ছিল না, এটা আমি ধরে নিচ্ছি। থাকলে থাকতো, ঠিক আছে, তাহলে সেরকমভাবে কমপ্লিকেটেডলি হতো ইকুয়েশনটা। আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি কিছুই ছিল না। তার মানে আমার হচ্ছে ইউ এফ সিগমা, সেটাকে আমি বলছি জাস্ট ইউ সিগমা। তারপরে হচ্ছে এস এফ সিগমা, সেটাকে আমি বলছি এস সিগমা। তারপরে হচ্ছে এ এফ যেটা, সেটাকে আমি জাস্ট এ বলছি। তারপরে হচ্ছে এন আই সিগমা, সেটার এফ, সেটাকে আমি বলছি এন আই সিগমা অ্যান্ড সো অন। এরকম যদি বলি তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে ইউ সিগমা ইকুয়ালস টু টি এস সিগমা প্লাস গামা এ প্লাস সাম ওভার আই মিউ আই এন আই সিগমা। এইটা একটা ইকুয়েশন। আর এইটাকে যদি আমি ইনফাইনাইটসিমাল চেঞ্জ করি তাহলে সেইটা হবে ডিইউ সিগমা ইকুয়ালস টু টি অফ ডিএস সিগমা প্লাস এস সিগমা ডিটি প্লাস গামা ইন্টু ডিএ প্লাস এ ইন্টু ডি গামা প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই সিগমা প্লাস সাম ওভার আই এনআই ডি মিউ আই সিগমা। এইটা হবে, মানে এইটা তো আমি এখন টোটালটা বার করে ফেলেছি, তাহলে তার আবার ইনফাইনাইটসিমাল চেঞ্জ যদি করি তাহলে প্রত্যেকটাই এটা হবে, সেটাই নর্মাল ব্যাপার। মানে এটার মধ্যে তো অবাক হওয়ার কিছু নেই। মানে এটা আমরা এত কিছু কেন করছি বলো তো? গিভস ডিভাইডিং সারফেসের ইকুয়েশনে পৌঁছানোর জন্য, মাথা খারাপ করার অবস্থা। যাই হোক, এইটা হলো। তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়েশন, এইটার আমি ইকুয়েশনের নাম দিচ্ছি 5 নম্বর ইকুয়েশন এইটা। আর এইটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। আর আগে অলরেডি যেটা পেয়ে রেখেছিলাম এইটার হচ্ছে 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে আগে আমি অলরেডি পেয়ে রেখেছিলাম আমার নর্মাল থার্মোডাইনামিক্স অফ গিভস ডিভাইডিং সারফেস থেকে এইটা পেয়েছিলাম। আর এমনি আমার হচ্ছে যদি আমি টোটালটার যদি বার করি এবং ইনিশিয়ালি যদি ধরে নিই সেখানে কিছু নেই, তাহলে টোটালটার জন্য আমি যেটা পেলাম সেইটা হচ্ছে এইটা, এরকম একটা। তাহলে যদি এবার আমি এই ইকুয়েশন এই দুটোকে যদি কম্পেয়ার করি ফ্রম ইকুয়েশনস 4 and 5 এইটা, তাহলে কি থাকছে? তাহলে কিন্তু এই দুটো যদি ইকুয়াল করে দিই তাহলে এই এস সিগমা ডিটি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই গামা ডিএ, এই সমস্ত সব এগুলো কিন্তু কেটে যাচ্ছে দুদিক থেকে। তাহলে শুধু থেকে যাচ্ছে কোনগুলো? যে শুধু থেকে যাচ্ছে কোনগুলো, মানে এস সিগমা ডিটি কেটে যাচ্ছে না, টিডিএস সিগমাটা কেটে যাচ্ছে, ওইটা কেটে যাচ্ছে। তাহলে এখানে থেকে যাচ্ছে এস সিগমা ডিটি প্লাস হচ্ছে এ ডি গামা, মানে এই নতুন টার্মগুলো থেকে যাবে, প্লাস হচ্ছে সাম ওভার আই এন সাম ওভার আই, এটা থাকবে হচ্ছে
এই পার্টটা থেকে যাবে, তাই তো, এনআই ডি মিউ আই এই পার্টটা থেকে যাবে, এনআই ডি মিউ আই সিগমা এই পার্টটা থেকে গেল। এটা হলো, এটাকে বলছি আমি 6 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে এবার যদি টেম্পারেচার তো দুটো সেম আছে, সেটা তো ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে ইফ টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট, তাহলে কি হবে, তাহলে এ ডি সিগমা দিস ইজ এইটা প্লাস সাম ওভার আই এন আই ডি মিউ আই সিগমা দিস ইজ ইকুয়ালস টু 0। পরের পাতায় যাচ্ছি, or d gamma equals to minus of sum over I ni sigma by a d mu i। এইটা মানে কি সাম ওভার মাইনাস অফ সাম ওভার আই ni sigma মানে এ মানে কি গামা আই এ ডি মিউ আই। এইটাই হচ্ছে বেসিক্যালি দ্য গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম। এবার এইটাকে আরও রিঅ্যারেঞ্জ করে আমরা আরও সুন্দর একটা ফর্মে আসব। এটাই হচ্ছে গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম, যেটা হচ্ছে এই যে গামার সাথে মানে এইটার রিলেশনটা দিচ্ছে, মানে সারফেস টেনশনের সাথে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন অফ দ্য গিভস ডিভাইডিং সারফেসের রিলেশনটা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এবার যদি বলি ফর টু কম্পোনেন্ট সিস্টেম এই ডি গামাটা কি হবে, এটা ইকুয়ালস টু মাইনাস অফ গামা 1 ডি মিউ 1 প্লাস গামা 2 ডি মিউ 2 এরকম হবে। তাহলে আমার এখন এইটা হলো, এইবার বলছি যে আমরা এবার এইখানে কি হয়ে গেল, তাহলে এবার এইখানে যে এই যে মিউ 1 আর এই মানে এই 1 নম্বর সিস্টেম আর 2 নম্বর সিস্টেম, এই দুটো সিস্টেমের নেচারের ওপর ডিপেন্ড করে ওই যেটা বললাম যে গিভস ডিভাইডিং সারফেসের জায়গাটা ঠিক হবে, যে কোনটা মানে এবার নেচারের ওপর ডিপেন্ড করে কি করে হবে, মানে গিভস ডিভাইডিং সারফেসটা নেচারের ওপর ডিপেন্ড করে তার জায়গাটা কোথায় হবে না হবে সেটা কি করে হবে সেটা একটু পরেই বলছি। কিন্তু আপাতত বলছি যে যদি আমরা এরকম করি যে আচ্ছা এইখানে বলছি যে এই যে টু কম্পোনেন্ট সিস্টেম মানে বাই কনভেনশন এটা ধরা হয় হচ্ছে সলভেন্ট প্লাস সলিউট এরকম আছে, যেখানে সলভেন্টটাকে বাই কনভেনশন আমরা 1 দিয়ে দেখাবো আর সলিউটটাকে 2 দিয়ে দেখাবো, এগুলো নিশ্চয়ই তোমরা জানো এতদিনে। এইবার আমি বলছি যে বাই কনভেনশন সারফেস এক্সেস concentration of solvent is taken as 0। তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, ডি গামাটা এইটা হচ্ছে 0 হয়ে গেল, তার মানে এইটা হবে হচ্ছে মিউ টু সিগমা, ও আচ্ছা এখানে একটা সিগমা ছিল, তাহলে এটা হচ্ছে সিগমা আছে, সিগমা অফ ডি মিউ টু, মানে এইটা হচ্ছে টু কম্পোনেন্ট সিস্টেম, মানে টু কম্পোনেন্ট সিস্টেম প্রেজেন্ট in gives dividing surface। তাহলে এটা হলো, তাহলে আমি যদি মানে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন অফ মানে এইটা কেন করে নিলাম, কারণ প্রথমে আমার কোনো একটা সলিউশনে মানে সলভেন্ট প্লাস সলিউট থাকবে, তার মানে দুটো কম্পোনেন্ট অ্যাটলিস্ট আছে, দুটো কম্পোনেন্ট, তার জন্য মানে এরকম হচ্ছে। কিন্তু এবার এইটা ইন জেনারেল যেহেতু সলভেন্টের অ্যামাউন্টটা অনেকটা বেশি থাকে, সেই জন্য সলভেন্ট তো কেউ আলাদা করে যোগ করে না, নর্মালি যেটা হয় বাই কনভেনশন আমরা সলিউটটা যোগ করি, সলিউশনের মধ্যে সলিউটটাকে অ্যাড করা হয়, সলভেন্ট অ্যাড করা হয় না, সেই জন্য সলভেন্টের যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন সেটা 0 ধরে দিলাম। তাহলে আমার এইরকম একটা সলিউট সলভেন্ট একটা ইকুয়েশন থেকে শুধু অ্যাকচুয়ালি ডি গামা যেটা সেটা আমার সলিউটের ওপর ডিপেন্ড করে যাবে, কারণ আমরা সলিউটটা অ্যাড করি, তাই না, সেই জন্য আমরা এইটা লিখলাম। আচ্ছা, তার কারণ কি, কারণ হচ্ছে গামা 1 সিগমাটা যেটা সেটা হচ্ছে 0, এইভাবে লিখলাম।
আচ্ছা, এইবার এই যে ডিউ মিউ টু যেটা, এই যে সলিউটের যে কেমিক্যাল পোটেনশিয়াল, সেইটা আবার কি হয়, এইটা আবার কি হয়, এইবার হচ্ছে আবার আমরা জানি যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন বলো কি হচ্ছে, ফান্ডামেন্টাল ইকুয়েশন অর ডেফিনেশন এরকম যদি বলো অফ কেমিক্যাল পোটেনশিয়াল, আমরা কি জানি, মানে মানে কোনো একটা হচ্ছে যদি তোমার কেমিক্যাল পোটেনশিয়াল মানে কোনো একটা সলিউশনে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ টু ইকুয়ালস টু হয় সে মানে সেই সাবস্টেন্সটার পিওর অবস্থায় কেমিক্যাল পোটেনশিয়াল হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার, দিস ইজ অলসো ফাংশন অফ টেম্পারেচার প্রেশার প্লাস আরটি এলএন এ টু, এটা হয়, তাই তো এরকমভাবে থাকে। তাহলে তাহলে যেখানে এটা হচ্ছে পিওর পিওর মানে এই যেখানে mu to star temperature pressure is the chemical potential of the substance the chemical potential of the substance at pure phase, এইটা। তাহলে সেখান থেকে যেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশার এটা কনস্ট্যান্ট, আর আমরা এখানে বলছি টেম্পারেচার আর প্রেশারটা এখানে এইটার ক্ষেত্রে মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারে মিউ টু স্টারটা কনস্ট্যান্ট, এবং পার্টিকুলার টেম্পারেচার প্রেশার না, শুধু পার্টিকুলার টেম্পারেচার প্রেশার এবং কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট। তাহলে এবার এইটার যদি আমি চেঞ্জ করি তাহলে আমার চেঞ্জ হবে শুধু সলভেন্টের মানে সলিউশনের মধ্যে যে সলিউটের কেমিক্যাল পোটেনশিয়াল সেইটা চেঞ্জ হবে, এইটা তো চেঞ্জ হবে না কারণ এটা তো পিওর অবস্থার কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে এইখান থেকে আবার আমরা কি লিখতে পারি যে ডিউ মিউ টু ইকুয়ালস টু, এইটা জিরো হয়ে যাবে কারণ যেহেতু এটা কনস্ট্যান্ট, কারণ এটা হচ্ছে এটা বারবারই বলছি এটা হচ্ছে এটা তোমরা জানো অবশ্য পিওর অবস্থার কেমিক্যাল পোটেনশিয়াল, তাহলে এইটার চেঞ্জ হবে না, এটা তো কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের ক্ষেত্রে। তাহলে ডি মিউ টু করলে যেটা আসবে সেটা আসবে হচ্ছে আর টি, কারণ টিটা যেহেতু অলরেডি কনস্ট্যান্ট আছে, ডি এল এন এ টু এইটা আসবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এইভাবে। তাহলে এবার যে ইকুয়েশনটা পেয়েছিলাম ডি গামা ইকুয়ালস টু মাইনাস গামা টু সিগমা আর টি ডি এল এন এ টু, এইটা হবে, और এইটা ইকুয়ালস টু মাইনাস গামা টু সিগমা আর টি ডি এ টু বাই এ টু, এইটা হবে, और এখান থেকে ডি গামা বাই হচ্ছে গিয়ে ডি এ টু যেটা সেটা ইকুয়ালস টু হবে মাইনাস গামা টু সিগমা আর টি বাই এ টু, এইটা হবে। এইবার ফর ভেরি ডাইলিউট সলিউশন এটা কি হবে যে ফর ভেরি ডাইলিউট সলিউশন অ্যাক্টিভিটি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন, তার মানে এইটা হবে, তার মানে এইটা হবে যে ডি গামা বাই ডি সি টু দিস ইজ ইকুয়ালস টু মাইনাস আর টি বাই সি টু গামা টু, এটা হয়ে যাবে গামা টু সিগমা বলতে পারি বা এখানে যেহেতু গামা টু বলছি এইটা, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম, যেটা হচ্ছে নর্মালি মানে বেশি আর কি পপুলার ফর্ম অফ গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম, যেটা আমরা দেখি আর কি, এটা হচ্ছে পপুলার ফর্ম অফ গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম। এটা আসলো যে ডি গামা বাই ডি সি টু ইকুয়ালস টু মাইনাস আর টু বাই সি টু গামা টু। এইবার এই যে সলিউট যে অ্যাড করছি, ধরো একটা অ্যাকুয়া সলভেন্ট নিচ্ছি, একটা জলের সলভেন্ট নিচ্ছি, আর তার মধ্যে হচ্ছে সলিউট অ্যাড করছি, তাহলে সেইটা যদি করি তাহলে সেই ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য সলিউট এইটার চেঞ্জ হবে, এই যে
এই গামার সাথে যে সি এর কনসেন্ট্রেশন যেটা মানে সলিউটটা তো সি টুটা তো সলিউটের কনসেন্ট্রেশন, তাহলে সলিউটটা অ্যাড করলে গামার কি করে চেঞ্জ হবে, ওই পার্টিকুলার গিভস ডিভাইডিং সারফেসের গামা, গিভস ডিভাইডিং সারফেসের কনসেন্ট্রেশন, আর সলিউটটা মানে অ্যাড করছি ওই সারফেসটাতে অ্যাড করছি, তাহলে সেইটা যে কি করে চেঞ্জ হবে, যে তা মানে সেইটা হচ্ছে এই ইকুয়েশনের ওপর ডিপেন্ড করেই হবে, এবং সেটা হবে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য সলিউট। এবার সলিউট কি হবে না হবে, যদি হচ্ছে কি ওই সলিউটগুলো যদি মানে সাইজে ছোট হয় কম্পারেটিভলি, মানে ইনঅর্গানিক সল্টগুলো যেগুলো যেমন হচ্ছে NaCl KCl এইগুলো হচ্ছে মোটামুটি বাল্কেই থেকে যায়, মানে এই বাল্কে বলছি এইগুলো হচ্ছে মোটামুটি যে এগুলোর হচ্ছে ওই মানে আর কি মানে সলভেশন এনার্জি খুব বেশি হয় বলে, এগুলো সাইজে যেতে ছোট হয় বলে আর সলভেশন এনার্জি খুব বেশি হয় বলে এগুলো ওই বাল্কে থেকে যায়, বাল্ক ফেজে থেকে যায় আর কি। তাহলে ফেজেই যেহেতু থেকে যায় সেই জন্য এইটার ক্ষেত্রে এই সারফেস এক্সেস কনসেন্ট্রেশন যেটা সেটা বেসিক্যালি নেগেটিভ হয় এইটার ক্ষেত্রে, মানে এইগুলোর ক্ষেত্রে, মানে এইগুলোর যেহেতু মানে এগুলো হচ্ছে ফেজের বাল্ক ফেজগুলোর মধ্যেই থেকে যায়, মানে যদি ধরো মানে যদি আমি মানে গিভস ডিভাইডিং সারফেসে যদি এগুলো অ্যাড করি তাহলে এইগুলোর ওই সলভেশন এনার্জি অনেক হাই হয় বলে আর কি এগুলো ওই বাল্ক ফেজে চলে যায়, আইদার আলফা ফেজে চলে যায় অথবা বিটা ফেজে চলে যায়, এবং সেক্ষেত্রে ওই আলফা ফেজ বা বিটা ফেজের সাথে এগুলোর ওই বিভিন্ন ইন্টারাকশনও হয় আর কি, তো কারণ এগুলো সলভেটেড হয়ে যায় আর কি, তো সেইটা হয়ে যাওয়ার জন্য এগুলো ওই ফেজগুলোতে চলে যায়, যার ফলে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন যেটা মানে সারফেসে এদেরকে অ্যাড করার জন্য যে কনসেন্ট্রেশনের চেঞ্জ যেটা সেইটা হচ্ছে বেসিক্যালি নেগেটিভ হয়। তার মানে সেইটা যদি নেগেটিভ হয় তার মানে কি হচ্ছে, তার মানে ওই গামা টুর মধ্যে একটা নেগেটিভ সাইন থাকে আর অলরেডি একটা নেগেটিভ সাইন আছে, তার মানে এই যে গামা ভার্সেস সি2 প্লটের যে স্লোপটা ডি গামা বাই ডি সি2 যেটা সেটা পজিটিভ হয়ে যাবে, তাই না, ওই মাইনাসে করে প্লাস হয়ে যাবে। তাহলে এবার এইটা হচ্ছে কি এটাকে ওই মানে তাহলে যে 3 different kind of solute that can be added to a solvent, সে H2O যদি হয়, তাহলে প্রথমত হচ্ছে টাইপ 1 হচ্ছে এই যে ইনঅর্গানিক salts like NaCl KCl etc. এইগুলোর ক্ষেত্রে দেখা যায় ডিউ টু ভেরি হাই solvation energy NaCl KCl etc. will be remain in the bulk phase, and hence for this type of solute surface excess concentration gamma 2 sigma is negative, and from Gibbs absorption isotherm, it is clear that d gamma by dc2 যেটা সেটা হবে greater than 0, that is surface tension increases
with increase in concentration of solid। এইটা তাহলে এইটার ক্ষেত্রে যদি এই প্লটটা কেমন হবে, এইটা হলো, এটা প্রথমে টাইপ 1 হলো, এবার বাকি পুরো প্লটটা করি তারপরে সেটা বোঝা যাবে। এটা হলো। আচ্ছা, এরপর হচ্ছে কি টাইপ 2 হচ্ছে কি টাইপ 2 বেসিক্যালি আগে পেজটা রাখুন। টাইপ 2 হচ্ছে অর্গানিক সলভেন্টগুলো। অর্গানিক সলভেন্ট মানে হচ্ছে তোমার ওই মানে ওই আর কি এমন কিছু সলভেন্ট যাদের হচ্ছে একটা হাইড্রোফোবিক পার্ট আছে, যাদের একটা হাইড্রোফোবিক পার্ট আছে একটা, আর একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট আছে। যেমন হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, ফেনল, এইগুলো আর কি, যাদের হচ্ছে একটা হাইড্রোফোবিক পার্ট আছে, মানে স্মল সাইজ অর্গানিক কম্পাউন্ড আর কি, খুব বেশি বড় না, স্মল বা মিডিয়াম সাইজও বলা যায় অর্গানিক কম্পাউন্ডগুলো, যাদের হচ্ছে একটা করে পোলার হেড আছে। পোলার হেড মানে ওই হাইড্রোফিলিক টাইপের আর কি একটা পার্ট থাকবে। যেমন হচ্ছে ফেনল বা হচ্ছে ফেনল, তারপরে বিভিন্ন রকমের হচ্ছে CO2H গ্রুপ আছে, এরকম টাইপের গ্রুপ যেগুলো হবে সেগুলো হচ্ছে টাইপ 2। ম্যাম কি হচ্ছে? আরে আমার এই ট্যাবটা যেখানে লিখি না, এটাই এত ঝামেলা করে। একটা মিনিট দাঁড়াও। না, এই যে এটা টেবিলটা এত বাজে না। আচ্ছা, তাহলে তাহলে টাইপ 2 টাইপ অফ সারফ্যাক্ট্যান্ট যেগুলো, মানে টাইপ 2 টাইপ অফ সলিউড মলিকুল যেগুলো, সেগুলো কি বলছিলাম যে স্মল আর মিডিয়াম সাইজ অর্গানিক মলিকুল যেগুলোর একটা পোলার হেড থাকবে। তার মানে এগুলো হচ্ছে স্মল অর মিডিয়াম সাইজড organic molecules which have a polar head। যেমন হচ্ছে গিয়ে এক্সাম্পল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, চেষ্টা করছিলাম, হচ্ছে না। কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে ফেনল, এটসেট্রা, এইগুলো। তাহলে এবার এইগুলোর ক্ষেত্রে কি হয়, এই মলিকুলগুলোর যেহেতু, আচ্ছা এবার আমাদের সলভেন্ট হিসাবে অলরেডি কি আছে, ধরো আমাদের সলভেন্ট হিসাবে অলরেডি আছে এইখানে, সলভেন্ট হিসাবে অলরেডি ওয়াটার আছে। তাহলে ওয়াটারগুলো আমার কিভাবে আছে, যে এরকমভাবে আছে, এই যে OH, তারপরে
এইচ, তারপরে হচ্ছে OH অ্যান্ড এরকমভাবে সব আছে এইগুলো। তাহলে এইখানে কি আছে, এইখানে হচ্ছে মানে এইগুলো যদি একটা এইভাবে OH এইভাবে থাকে, তাহলে এই যে এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে অ্যান্ড সো অন এইভাবে। এইবার এইখানে যদি আমি এই টাইপ অফ মলিকুল দিই যাদের একটা পোলার হেড আছে আর বাকি বডিটা হচ্ছে নন পোলার, তাহলে এখানে কি হবে, এবার পোলার হেডগুলো এখানে যদি এইভাবে হাইড্রোজেনগুলো থাকে, তাহলে যে পোলার হেডগুলো যেগুলো সেইগুলো দেখা যায় যে এরকমভাবে আর এইগুলো সাইজ বড় বলে এইগুলো সারফেসেই থেকে যায়, এগুলো বাল্কে থাকে না। এবং সারফেসে কিভাবে থাকে, পোলার হেডগুলো সারফেসের মানে বাল্কের দিকে মুখ করে থাকে, মানে সারফেসের উপরে ঠিক এই রকম ওরিয়েন্টেশনে থাকে, যাতে এই পোলার হেডগুলোর সাথে এই জলের একটা মানে একটা হাইড্রোজেন বন্ডিং হয়ে স্টেবিলিটি পায়। এবং এই যে নন পোলার হেডগুলো এইভাবে মানে বাল্কের দিকে হয়ে থাকে, আর পোলার হেডগুলো এরকম সারফেসের উপরে থাকে। এবং এই টাইপ অফ মলিকুলগুলোর ক্ষেত্রে যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন সেটা পজিটিভ হয়। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হয় যে ইন দিস কেস দ্য হাইড্রোফিলিক polar heads will be in touch with the water and the hydrophobic part will be away from H2O, and for these types of molecules এটা দেখা যায় যে সারফেস এক্সেস concentration is পজিটিভ। এবং যার ফলে কি হয়, তার মানে হেন্স যদি এইটা পজিটিভ হয় তার মানে ডি গামা বাই DC2 যেটা সেটা হচ্ছে নেগেটিভ হবে, কারণ যদি এটা পজিটিভ হয় অলরেডি যেহেতু একটা নেগেটিভ সাইন ছিল এই ইকুয়েশনটার মধ্যে, তার মানে যেটা ইমপ্লাই করছে কি যে বেসিক্যালি গামা ডিক্রিজেস উইথ ইনক্রিজিং C2 এইটা হয়। তাহলে এইটা হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে। এরপর হচ্ছে টাইপ 3। টাইপ 3ও হচ্ছে এই একই অর্গানিক টাইপ অফ মলিকুল যাদের একটা হাইড্রোফোবিক পার্ট আছে আর একটা হাইড্রোফিলিক পার্ট আছে, কিন্তু এগুলো হচ্ছে আরও সাইজে বড়। এই টাইপ 2 মলিকুলগুলোর ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, এই টাইপ 2 মলিকুলগুলোর ক্ষেত্রে আরেকটু বলা যাক। এই টাইপ 2 মলিকুলগুলোর ক্ষেত্রে টাইপ 3 লেখার আগে এইগুলোর ক্ষেত্রে যেহেতু এরাও অর্গানিক মলিকুল যাদের একটা পোলার হেড আছে এবং একটা হাইড্রোফোবিক পার্ট আছে, কিন্তু এইগুলো সাইজে কম্পারেটিভলি ছোট, তো সেই জন্য এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এইগুলো মানে এই সলভেন্টের মধ্যে এগুলোর কাইন্ড অফ এটা এরকমভাবে থাকে, এটা সলভেন্টের মধ্যে যে একটা সলভেন্ট কেজ তৈরি করে থাকে। সলভেন্ট কেজ না মানে কেমন হয়, যদি এখানে যদি সারফেস হয় তাহলে একটা হচ্ছে এই মানে যদি আমি মানে অনেক পরিমাণে এই টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড এর মধ্যে যোগ করতে থাকি, তাহলে একটা সময় পর কি হবে যে এই জায়গাগুলো যেটা এই সারফেসটা যেটা সেটা অকুপাইড হয়ে যাবে, এইভাবে সারফেসটা অকুপাইড হয়ে যাবে। তখন কিছু কিছু সলিউটটা সলভেন্টে মানে বাল্কের মধ্যে আসা শুরু করে দেবে। যখন আসা শুরু করে দেবে ইনিশিয়ালি, তখন কি হবে, তখন এই একটা যে এই মলিকুল তারা হচ্ছে গিয়ে এরকমভাবে একটা করে ওয়াটার নিয়ে সলভেন্ট কেজ তৈরি করবে। এইভাবে এরকমভাবে একটা করে ওয়াটার নিয়ে তারা সলভেন্ট কেজ তৈরি করবে, এইভাবে থাকবে যেগুলো এইভাবে, এইগুলোকে বলা হয় সলভেন্ট কেজ। এটা হচ্ছে ইনিশিয়ালি হবে। এবং এই সলভেন্ট কেজের মধ্যে দেখা যায় যে একটা সলভেন্ট কেজে মানে ইচ solvent cage
কন্টেন্স ওয়ান সলিউট মলিকুল। এইটা তার মানে এর চারপাশে যেগুলো আছে এইখানে কিন্তু জল আছে, মানে এই যে যেটা মানে তার মানে ধরো এই হাইড্রোফোবিক পার্টের দিকে এরকমভাবে অক্সিজেনগুলো থাকবে, আর হাইড্রোফিলিক পার্টের দিকে এরকমভাবে হচ্ছে গিয়ে হাইড্রোজেনগুলো থাকবে জলের, এইভাবে মানে এরকমভাবে চারদিক থেকে জল ঘিরে আছে চারদিক থেকে। কিন্তু এক একটা সলভেন্টকে যে অনেকগুলো করে ওয়াটার মলিকুল আছে, কিন্তু একটাই সলিউট মলিকুল আছে। এইভাবে মানে ইনিশিয়ালি যখন এই সারফেসটা পুরো অকুপাইড হয়ে গেছে তখন একটা একটা করে সলিউট মলিকুল বাল্কে আসা শুরু করে এবং এরকম তৈরি করে। এটা হচ্ছে ইনিশিয়ালি। এরপর যখন আমি টাইপ 3 কথা বলছি, টাইপ থ্রি যে সলিউট মলিকুলগুলো, এইগুলো অর্গানিক মলিকুল যাদের একটা হাইড্রোফোবিক পার্ট আছে অ্যান্ড হাইড্রোফিলিক পার্ট আছে, বাট এইগুলো হচ্ছে সাইজে অনেক বড়, মানে ওই টাইপ 2 টাইপ অফ মলিকুলের থেকে এইগুলোর সাইজ হচ্ছে অনেক বড়, যার ফলে কি হয় এইগুলো সারফেসে মানে থাকার জায়গাই পায় না, এগুলো পুরোটাই বাল্ক ফেজের মধ্যে চলে আসে। এবং আসার পর কি করে যে এইটা হচ্ছে দ্য সলস অফ large sized carboxylic acid or sulfonic acids or ammonium salts and so on। এই টাইপ অফ জিনিসগুলো হয় হচ্ছে টাইপ 3, মানে সাইজে বড়। এবং এইগুলোর ক্ষেত্রে কি হয় যে ইন দিস কেস দ্য আয়নিক হেড পার্ট হ্যাজ এ স্ট্রং হাইড্রোফিলিক interaction, whereas the tail part has a strong hydrophobic interaction, এবং যার ফলে কি হয় these molecules will be on the surface of H2O exposing in the hydrophobic part away from H2O। তার মানে এইটার ক্ষেত্রে কি হয় যদি শুধু টাইপ 3 অ্যাড করি তাহলে এইটার ক্ষেত্রেও সিমিলারলি হবে টাইপ 2 এর মতো, কিন্তু এইটা হচ্ছে টাইপ 2 এর থেকে আরও র্যাপিডলি ডিক্রিজ করবে এর কনসেন্ট্রেশনটা গামার সাথে। মানে টাইপ 2টা যখন আমি অ্যাড করছি তখন কি হচ্ছে, তখন এইখানে মানে এরকমভাবে এইগুলো আছে সিমিলারলি টাইপ 3 এর মতো, বাট এটার হচ্ছে সাইজটা কম্পারেটিভলি কম হওয়ার জন্য এইটা অনেকটা সময় দেবে, যতক্ষণ মানে এইটা সারফেসটাকে অকুপাই করতে অনেকটা বেশি সময় নেবে, কারণ এটা সাইজটা যেহেতু টাইপ 3 থেকে কম্পারেটিভলি কম, সেই জন্য এইটা ধীরে ধীরে মানে লিনিয়ারলি বা ধীরে ধীরে সিটু বাড়ানোর সাথে সাথে গামাটা কমবে এবং আফটার সাম পয়েন্ট এটা এরকম সলভেন্টকে তৈরি করতে শুরু করবে। এটা হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে। আর টাইপ 3 যদি অ্যাড করি সেটা কি হবে, সেটা ভীষণ র্যাপিডলি ভীষণ তাড়াতাড়ি এটা মানে সারফেসটাকে অকুপাই করে ফেলবে। তার মানে এবং এটার যেহেতু এদের যেহেতু সারফেস এক্সেস কনসেন্ট্রেশন এদের সাইজ যেহেতু বেশি এবং সেই জন্য সারফেস এক্সেস কনসেন্ট্রেশন মানে হাইলি পজিটিভ হয় এইগুলোর ক্ষেত্রে, তার মানে ডি গামা বাই ডি সিটুটা হাইলি নেগেটিভ হবে। সেই জন্য এইগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি গামাটা ডিক্রিজ করবে উইথ ইনক্রিজিং সিটু, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেহেতু এগুলো সাইজটা অনেক বেশি সেই জন্য এটা অনেক তাড়াতাড়ি সারফেসটাকে অকুপাই করে ফেলবে, তার মানে অনেক বেশি তাড়াতাড়ি এইগুলোর ক্ষেত্রে মলিকুলগুলো বাল্কে আসতে শুরু করে দেবে। তার মানে এইটার ক্ষেত্রে কেমন হবে,
এইটা আছে এইরকম, তাহলে এইখানে তো জল আছে যথারীতি যেরকমভাবে থাকার কথা আছে, ওয়াটারগুলো আছে, সলভেন্ট আছে। তাহলে এটার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এইগুলো হচ্ছে অকুপাই করে ফেলবে, কারণ যেহেতু সাইজ হচ্ছে খুব বড়। মানে একটার গায়ে লেগে থাকবে, তাহলে খুব তাড়াতাড়ি যখনই এটা তৈরি করে ফেলবে। এবং কি হবে যে ইন দিস কেস এই গামা আই সিগমা যেটা, সেটা হচ্ছে ইজ হাইলি পজিটিভ। তার মানে ডি গামা বাই ডি সি2 যেটা, সেটা ইজ হাইলি নেগেটিভ। তার মানে এইটার ক্ষেত্রে যে উইথ increase in C2 gamma will decrease very rapidly, এরকম ভাবে ডিক্রিজ করবে এইটা। তাহলে এই টাইপ অফ মলিকুল যেগুলো, এই মলিকুলকে বলা হয়, তার মানে এখান থেকে এটা বলছি যে দিস kind of molecules which decreases with the increase in this kind of molecule which decreases the surface tension, decreases the surface tension with increase in H2O very quickly or enormously is called the surfactants or surface acting agents। এইটা ঠিক আছে, এইগুলো এবার হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এই যে সারফ্যাক্ট্যান্ট বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট অফ টাইপ 3, এইগুলোতে আরও অনেক কিছু ডিপেন্ড করে, এইগুলোর ওপর ডিপেন্ড করে আরও অনেক কিছু, সেইগুলো এবার আমাদেরকে জানতে হবে। যেখানে হচ্ছে একটা নতুন টার্ম, সেটা হচ্ছে মাইসেলাইজেশন, মাইসেলি ফর্মেশন। এইটা এবার ভালো করে পড়তে হবে, মাইসেলাইজেশন অ্যান্ড মাইসেলাইজেশন কাইনেটিক্স, এই জিনিসগুলো একটু পড়তে হবে। তাহলে কি বললাম যে, তাহলে টোটালটাকে এখন জিস্ট করা যাক। তাহলে ফর টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3, এই টাইপ অফ মলিকুলগুলোর জন্য তাহলে কি হচ্ছে যে এই দিকে হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গামাটা ইনক্রিজ করছে উইথ গামা এদিকে প্লট করছি, আর এদিকে হচ্ছে সি প্লট করছি বা C2 প্লট করছি, যেটা সেইটা। তাহলে কি হলো, তাহলে আমার এটা অ্যাকচুয়ালি এরকমভাবে বাড়ছে। তাহলে প্রথমে শুধু জল আছে, তাহলে জলের একটা গামা আছে, সেটাকে আমি বলছি গামা অফ H2O। এইবার আমি সলিউট অ্যাড করছি, তাহলে টাইপ 1-এর ক্ষেত্রে কি দেখলাম, C2টা বাড়ার সাথে সাথে গামাটা বাড়বে এবং সেটা লিনিয়ারলি বাড়বে। এটা হচ্ছে টাইপ 1 এইটা। আর টাইপ 2-এর ক্ষেত্রে কি দেখলাম, টাইপ 2-এর ক্ষেত্রে যে গামাটা C2টা বাড়ার সাথে সাথে গামাটা কমবে। এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2।
আর টাইপ 3 কোনটা, এইটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এইটার ক্ষেত্রে মানে গামার যেহেতু সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা হাইলি পজিটিভ, তার মানে ডি গামা বাই ডি জিরোটা হাইলি নেগেটিভ হচ্ছে, মানে এই সারফ্যাক্ট্যান্ট মলিকুলগুলোর ক্ষেত্রে ভীষণ র্যাপিডলি এইভাবে কমবে, ভীষণ র্যাপিডলি কমবে, এরকম কমে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন অবধি এটা কমতে থাকবে। এরকম একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে আসার পর এই গামার সাথে সিটুর আর কোনো চেঞ্জ হবে না, সিটুটা বেড়ে যাবে কিন্তু গামাটা কনস্ট্যান্ট থেকে যাবে। এই তখন তার মানে পার্টিকুলার কনসেন্ট্রেশনের পর থেকে এই প্লটটা জাস্ট এই রকম হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে টাইপ 3 মলিকুলস বা টাইপ 3 সারফ্যাক্ট্যান্ট মলিকুল। এই যে কনসেন্ট্রেশনটা, এই কনসেন্ট্রেশনটাকে বলা হয় সিএমসি। সিএমসি মানে হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এইবার হচ্ছে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ মাইসেলি? হোয়াট ইজ মাইসেলি? 2 নম্বর হচ্ছে মানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কি হচ্ছে, when it occurs অ্যান্ড সো অন, মানে এরকম, মানে এবার হচ্ছে মাইসেলি রিলেটেড সমস্ত কোশ্চেন, যে অ্যাকচুয়ালি সিএমসি জিনিসটা কি, হোয়াট ইজ সিএমসি, মাইসেলি জিনিসটা কি, মাইসেলাইজেশন কথাটার মানে কি, অ্যান্ড অল এইগুলো। তাহলে এইবার নেক্সট যেটা পড়তে হবে যে তাহলে এই যে সারফ্যাক্ট্যান্ট মলিকুলগুলোর ক্ষেত্রে হঠাৎ করে এরকম একটা জায়গায় ব্রেক দেখা যাচ্ছে, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, সিএমসিটা কি, মানে অ্যাকচুয়ালি এই সারফ্যাক্ট্যান্ট মলিকুলের ক্ষেত্রে কি ব্যাপার হচ্ছে সেইটা পড়তে হবে। তো সেইটাকে আমি মানে ছোট করে যেটা বলতে পারি যে যেটা মানে জাস্ট একটুখানি বললাম, তারপরে পুরো মাইসেলাইজেশনটা পরদিন নয় আবার বলবো, কারণ আজকে এইসব প্রবলেমও হলো। তো মাইসেলাইজেশনটা যেহেতু আরও অনেক কিছুই বলতে হবে, সেটা না হয় পরদিন ভালো করে প্রথম 1-1.5 ঘন্টা কিছুক্ষণ মাইসেলাইজেশনটা বলে তারপরে একটুখানি সারফেস টেনশনটা শুরু করে দেওয়া যাবে বৃহস্পতিবার দিন। তো আপাতত জাস্ট একটুখানি বলে রাখি মাইসেলি ব্যাপারটা কি, যেটা হচ্ছে এই টাইপ 3 মলিকুলগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছিল যে যেহেতু ওগুলোর সাইজ খুব বেশি, তার মানে সেগুলো খুব তাড়াতাড়ি সারফেসটাকে ভরে ফেলছিল। এবার যখন খুব তাড়াতাড়ি সারফেসটা ভরে যাচ্ছিল তখন একটা একটা করে ওই সলিউড মলিকুল বাল্কে আসা শুরু করছিল, করে এইটার ক্ষেত্রে ইনিশিয়ালি সলভেন্ট কেস তৈরি হচ্ছিল, যেটা টাইপ 2 মলিকুলের ক্ষেত্রে বললাম। ইনিশিয়ালি এটার ক্ষেত্রেও সলভেন্ট কেস তৈরি হচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে বা টাইপ 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছিল যে ওদের সাইজটা কম্পারেটিভলি কম হওয়ার জন্য সলভেন্ট কেসটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল, কারণ সারফেসটা আস্তে আস্তে ভরছিল। এইটার ক্ষেত্রে কি হবে, খুব র্যাপিডলি জিনিসটা তৈরি হয়ে যাবে, মানে যত আমি সলিউড অ্যাড করতে থাকবো তত তাড়াতাড়ি আমার সারফেসটা অলরেডি অকুপাইড হয়ে গেছে, তার মানে তত বেশি মলিকুল এবার বাল্কে চলে আসতে থাকবে। এটার ক্ষেত্রে অনেক বেশি তাড়াতাড়ি হবে, র্যাপিডলি জিনিসটা হবে এই টাইপ 3 মলিকুলের ক্ষেত্রে। তাহলে সেইটা যদি হয় তখন কি হয় এই টাইপ 3 মলিকুলের ক্ষেত্রে, তাহলে আমি পুরোটাকেই এই গ্রিন কালি দিয়ে করছি যাতে মানে আর কি ডিস্টিংগুইশ করতে সুবিধা হয়। তাহলে টাইপ 3 মলিকুলের ক্ষেত্রে যেটা হচ্ছিল ইনিশিয়ালি এটার হচ্ছে প্রথমে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে এই জায়গাটা ভর্তি হয়ে গেছে, কারণ যেহেতু সাইজটা খুব বেশি এরকম, আর ভিতরে জল আছে। তাহলে এইগুলো হচ্ছে আমি বলছি সারফ্যাক্ট্যান্টস, এইগুলো ঠিক আছে, যেখানে এইগুলো হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, এইগুলো হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, আর এইগুলো হচ্ছে গিয়ে হাইড্রোফিলিক পার্ট, আর এইটা হচ্ছে আমার ওয়াটার সলভেন্ট হুইচ ইজ এ পোলার সলভেন্ট, এরকমভাবে আছে ঠিক আছে। এইবার এটার কি হচ্ছে, এটার ক্ষেত্রে ইনিশিয়ালি কি হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি এর সারফেস এক্সেস কনসেন্ট্রেশনগুলো খুব বেশি হওয়ার জন্য খুব র্যাপিডলি ডিক্রিজ করছে এই টোটালটার আর কি সারফেস টেনশন উইথ ইনক্রিজ ইন সলিউড কনসেন্ট্রেশন। তখন কি হচ্ছে, প্রথমে ওই যেটা বলছিলাম সলভেন্ট কেস তৈরি হচ্ছে, এইগুলোর একটা করে এরকম ভেতরে চলে আসছে, একটা করে ভেতরে চলে আসছে, একটা করে ভেতরে চলে আসছে, একটা করে এরকমভাবে বিভিন্ন ভেতরে চলে আসছে, এসে হচ্ছে তারা সলভেন্ট কেস তৈরি করছে এইভাবে।
এবার সলভেন্ট কেস তৈরি করতে করতে এটাও তো একটা সময় পর এই জায়গাটাও তো স্যাচুরেট করে যাচ্ছে, কারণ অনেক সলভেন্ট, কারণ এখানে তো অনেক র্যাপিডলি ও জায়গা অকুপাই করে ফেলছে, কারণ যেহেতু এর সাইজ বড়, তাহলে একটা সময় পর এই জায়গাটাও হচ্ছে হয়ে যাচ্ছে, অকুপাইড হয়ে যাচ্ছে। তখন যেটা হয়ে যায় একটা সময় পর এটা সাইজটা খুব বেশি বলে এটা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো ঘটে, খুব তাড়াতাড়ি এই সিচুয়েশানগুলো অ্যারাইজ করে যায়, করে নেক্সট পার্টে যেটা হচ্ছে এই মাইসেলাইজেশনের যেটা নেক্সট যে পার্টে হচ্ছে সেটা এরকম একটা জিনিস তৈরি হয়ে যায়, যে তখন কি হয় এই ওপরে যে মলিকুলগুলো আছে যেমন আছে তেমন আছে, এই জায়গাটা তো এখন অকুপাইড হয়ে গেছে, এইটা নিয়ে এটাতে আর কিছু করার নেই। এটা তো যে এই পার্টটা হচ্ছে গিয়ে ওই হাইড্রোফোবিক পার্ট, এই পার্টটা হাইড্রোফিলিক পার্ট, এইটা সারফেক্টেন্ট মলিকুল যা আছে তা তো আছে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওয়াটার যেমন আছে তো আছে। আর এরপর এখন কি হয়, এখন এই সলভেন্ট কেজগুলো আর থাকে না, এখন এই জায়গাটাও অকুপাইড হয়ে যাওয়ার জন্য এই সলভেন্ট কেজগুলোও একটা সময় ভেঙে যায়, ভেঙে গিয়ে কেমন হয় এই ভেতরে তো পুরো জল আছে, সেই জলটার দিকে মানে এখন এরকম জিনিসটা হয় যে জলের দিকে মুখ করে, মানে এই হাইড্রোফিলিক পার্টগুলো জলের দিকে মুখ করে এই রকমভাবে একটা একটা করে অ্যাগ্রিগেট তৈরি করে। এইভাবে একটা একটা করে অ্যাগ্রিগেট তৈরি করে, মানে এখন সলভেন্ট কেজের জায়গাও আর কুলাচ্ছে না, সেটাও সবকটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কী করে এবার এক একটা সলভেন্ট কেজের মধ্যে তো এক একটা সলিড মলিকুল ছিল, এখন এইগুলো ভেঙে গিয়ে এই একসাথে অনেকগুলো সলিড মলিকুল মিলে এরকম এক একটা অ্যাগ্রিগেট তৈরি করে, যেখানে যেহেতু জলটা একটা পোলার সলভেন্ট সেই জন্য পোলার পার্টগুলো জলের দিকে থাকে আর নন পোলার পার্টগুলো এই ভেতরের দিকে থাকে, এই অ্যাগ্রিগেটের ভেতরের দিকে থাকে, এইটাকেই বলা হয় এই এক একটা অ্যাগ্রিগেটকেই বলা হয় মাইসেলি। আর যে কনসেন্ট্রেশনে এই মাইসেলিটা তৈরি হওয়া শুরু হয়, তাহলে দ্য কনসেন্ট্রেশন at which micellization starts is called the critical micellization concentration বা সিএমসি কনসেন্ট্রেশন বা সিএমসি, এইটাই হচ্ছে বেসিক্যালি মাইসেলাইজেশনের ব্যাপার। এইবার তাহলে কখন কিভাবে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কতগুলো মলিকুলের ভিতরে আসে মোটামুটি টিপিক্যালি, বা এর এক্সপেরিমেন্টাল মানে সাপোর্ট কি, যে মাইসেলাইজেশন যে হচ্ছে তার এক্সপেরিমেন্টাল সাপোর্ট কি, বা এটা হচ্ছে এই মাইসেলাইজেশন প্রসেসটা কতটা এনার্জেটিক্যালি ফেভারেবল, কতটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল, বা মাইসেলি কত রকমের হয়, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তার মানে নেক্সট ক্লাসে যেটা, সেটা অবশ্য আজকে শেষও হতো না, অনেক কিছুই বলার আছে। নেক্সট ক্লাসে আমরা শুধু পড়বো মাইসেলি নিয়ে, মাইসেলি এইগুলো নিয়ে পড়বো। তাহলে এই হচ্ছে গিয়ে টোটাল ব্যাপারটা, গিভস অ্যাডসর্পশন আইসোথার্ম, এবং সেখান থেকে এই ব্যাপারগুলো, তারপরে এখান থেকে মাইসেলাইজেশন নিয়ে আরেকটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে এবার যদি আমি বারবারই বলছি, যেহেতু আমার এই লাস্টে একটু প্রবলেম হয়ে গেল, এই ভিডিওটা আলাদা করে করতে হলো, তাহলে তোমাদের যদি কারোর কোনো অসুবিধা থাকে আগেরটা এবং এই রিলেটেড, কারণ এই জিনিসগুলো তো জিজ্ঞাসা করা হলো না, তাহলে আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ, পরদিন ক্লাসেও জিজ্ঞাসা করবে, কারণ এটা একটু এই এক্সট্রা জিনিস জায়গাটা একটু শুনে নেবে অবশ্যই মনে করে, আর না হলে এমনি আমার সাথে মেসেজেও যোগাযোগ করতে পারো, মানে মেসেজেও জিজ্ঞাসা করতে পারো যে কিছু কোনো প্রবলেম হলে, ঠিক আছে?